হ্যালো এভরিওয়ান, সবাই আমার ভয়েস ক্লিয়ার শুনতে পাচ্ছেন? হ্যালো। জি স্যার। জি ভাইয়া শোনা যায়। ওকে, গ্রেট। কি অবস্থা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। ওকে, আপনাদের লাস্ট ক্লাসটা ছিল বোধহয় অন পেজ এসইওর থিওরিটিক্যাল পার্টটা, তাই না? জি স্যার। ওকে ওকে, সো আজকে আমরা অন পেজ এসইওর হচ্ছে প্র্যাকটিক্যাল পার্টগুলো শিখবো। এন্ড হচ্ছে আমরা অন পেজ এসইওর মোটামুটি আহ, আমাদের যে সিলেবাস অনুসারে যে কাজগুলো আছে সেই কাজগুলো আমরা কমপ্লিট করে ফেলবো আজকে। আর অন পেজ এসইওর আপনাদের আরো একটা ক্লাস হবে যেটা হচ্ছে স্পিড অপটিমাইজেশনের উপরে হবে। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে স্পিড অপটিমাইজেশনটাও শিখে ফেলবো। সো চলেন আমরা শুরু করি। একটা জিনিস মাথায় রাখবেন, আমরা যে কাজগুলো শিখবো এই কাজগুলো আমাদের একটা পোস্টের জন্য করতে হয়, এবং এভরি সিঙ্গেল মানে এভরি সিঙ্গেল পোস্ট অ্যান্ড এভরি সিঙ্গেল পেজ সবগুলোর জন্যই করতে হয় এবং সেম ওয়েতেই করতে হয়। সো আমরা লাস্ট ডেতে যখন শিখেছিলাম যে অন পেজ এসইওতে অনেকগুলো ফ্যাক্টরস আছে যেগুলো নিয়ে আমাদের কাজ করতে হয়, কন্টেন্ট অপটিমাইজ করতে হয়, টাইটেল অপটিমাইজ করতে হয়। এই টোটাল কাজগুলো করার জন্য ওয়ার্ডপ্রেসে খুব সুন্দর একটা প্লাগইন আছে। হ্যাঁ, একটা না, অনেকগুলো প্লাগইন আছে। আপনি যে কোনোটা দিয়ে কাজ করতে পারেন, অথবা হচ্ছে আপনি যদি চান আপনি আম, আপনার যেমন আমরা যেটা দিয়ে শিখবো আর কি, র্যাঙ্ক পেন, আপনি চাইলে সেটা দিয়েও করতে পারেন, অথবা এছাড়া আরো প্লাগইন আছে যেমন ইয়োস্ট এসইও আছে, হ্যাঁ, অটো অপটিমাইজ আছে, এরকম আরো অনেক টুল আছে, এগুলো দিয়ে আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই, যার কাছে যেটা ভালো লাগে। তো আমরা এই টোটাল কাজগুলো করব হচ্ছে র্যাঙ্ক ম্যাথের থ্রুতে। এটা রিজন হচ্ছে র্যাঙ্ক ম্যাথে আসলে অনেকগুলা কাজ আমাদের অটোমেটিক্যালি হয়ে যায়, হ্যাঁ, ম্যাক্সিমাম কাজে আমাদের হাত দিতে হয় না। আর আরেকটা জিনিস একটু আগে থাকতে বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমরা যে কাজগুলো শিখতেছি ইচ এন্ড এভরি কাজ শিখতেছি আমরা ওয়ার্ডপ্রেসে, যেগুলো আমরা নিজেরা করতে পারতেছি। সো এমন হতে পারে আপনার কাছে, বা আপনি ধরেন কোথাও জব করতে গেছেন, সেখানে হয়তো আপনার এমন একটা ওয়েবসাইট দিল যেটা কিনা আসলে ওয়ার্ডপ্রেসে তৈরি না। তখন আপনি কি করবেন? ঠিক আছে, আপনার কাছে এরকম নিয়ে আসতে পারে যে ভাই আমি তো এসইও শিখছি সবকিছু আমি ওয়ার্ডপ্রেসে, তাহলে বাকি কাজগুলো আমি মানে ওর আদার্স যে ল্যাঙ্গুয়েজ তৈরি হতে পারে বা কোনো ফ্রেমওয়ার্কে তৈরি হতে পারে, তখন আমি আসলে কাজগুলো কিভাবে করবো? একটা জিনিস মাথায় রাখবেন, অ্যাজ এ ডিজিটাল মার্কেটার এটা আপনার কাজ না যে আপনি ওয়েব ডেভেলপমেন্ট শিখবেন, এটা কখনোই আপনার কাজ না। এন্ড কোনো কোম্পানি আপনাকে এটা বলবেও না যদি সেই কোম্পানি আসলে নলেজেবল হয়, বা তারা যদি কোম্পানি চালাইতে জানে, তাহলে তারা কখনো আপনাকে এটা বলবে না। সো অ্যাজ এ মার্কেটার আমাদের ম্যাক্সিমাম কাজ যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয় আমরা সবই করতে পারি, বাট আদার্স ইসের ক্ষেত্রে, ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমাদের আমাদের নলেজ না থাকাটাই স্বাভাবিক। সো আমরা তখন দুইটা ওয়েতে করতে পারি। একটা হচ্ছে আপনি যে কোম্পানিতে কাজ করবেন সেই কোম্পানির যদি নিজস্ব ডেভেলপার থাকে, আপনি তাদেরকে বলে দিতে পারেন যে আমাকে আমার এসইও কাজগুলো করার জন্য আমাকে একটা প্যানেল দাও, যে প্যানেলে হচ্ছে আমি এসইওর কাজগুলো করব। আর আরেকটা কাজ করতে পারি আমরা, সেটা হচ্ছে যে আমরা ডেভেলপার হেল্প নিয়ে কাজটা করতে পারি। ক্লাসে জয়েন করতে পারতেছি না, এক্সপায়ার দেখাচ্ছে। আচ্ছা, আমি তাহলে এখানে দিয়ে দিচ্ছি ক্লাসের লিংকটা। ওকে, সো দুইটা ওয়েতে আমরা করতে পারি, সেটা হচ্ছে আমরা ডেভেলপারকে বলতে পারি আপনি আমার এসইও কাজগুলো করার জন্য একটা প্যানেল ক্রিয়েট করে দেন, সেই প্যানেল থেকে আপনি এসইওর কাজগুলো করবেন। আরেকটা অপশন আমরা করতে পারি, সেটা হচ্ছে ডেভেলপারকে সাথে নিয়ে বসে আমরা আমাদের এসইওর কাজগুলো করতে পারি, কজ আমরা জানি যে কোন জায়গায় আমাদের কি বসাইতে হবে, কেমন। সো আমরা ডেভেলপারকে বলবো যে এই জিনিসগুলো তুমি এই জায়গাতে প্লেস করে দাও, সো এটা হচ্ছে কি তার, কেমন। সো আমরা এই ওয়েতেই কাজগুলো করতে হবে, এছাড়া আমাদের কোনো ওয়ে নেই। সো আমরা ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে যেটা দিয়ে কাজ করব সেটার নাম হচ্ছে র্যাঙ্ক ম্যাথ। ওকে, আমরা জাস্ট র্যাঙ্ক ম্যাথ লিখে সার্চ করব, বা আপনি শুধু র্যাঙ্ক লিখলেও চলে আসবে। এই যে চলে আসছে, ঠিক আছে, র্যাঙ্ক ম্যাথ, এই যে র্যাঙ্ক ম্যাথ। ওকে, তো আমাদের কাজ হচ্ছে আমরা এটাকে এই যে ইনস্টল নাওতে ক্লিক করে ইনস্টল করব এবং অ্যাক্টিভেট করব। এই যে ইউএস টেসিও আছে, এটা দিয়েও আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমাকে যেটা বলতেছে যে কানেক্ট ফ্রি অ্যাকাউন্ট, আপনি চাইলে র্যাঙ্ক ম্যাথের অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করে, ইমেল দিয়ে র্যাঙ্ক ম্যাথ একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেটাকে কানেক্ট করতে পারেন। আপাতত আমি স্কিপ করতেছি। এখানে দেখেন কি বলা আছে, আমরা ইজি ওয়েতে করতে পারি, অ্যাডভান্স আর কাস্টম মোডেও যেতে পারি যদি আমরা প্রোটা কিনে নিই। সো আমরা আপাতত অ্যাডভান্স অপশনেই থাকবো, এন্ড স্টার্ট উইজার্ড এই অপশনটাতে আমরা ক্লিক করব। করার পরে দেখেন ও এখানে আমাকে কতগুলো অপশন দিচ্ছে যে এই যে যে ওয়েবসাইটটা আমি তৈরি করতেছি,
এই ওয়েবসাইটটা কি টাইপের ওয়েবসাইট সেটা নিয়ে আমার তাকে বলে দিতে হবে, কেমন? সো এখানে বলতেছে যে এই যে আকাশ ঘোষ ইজে, এটা কি পার্সোনাল ব্লগ, এটা কি কমিউনিটি সাইট, এটা কি পার্সোনাল পোর্টফোলিও, স্মল বিজনেস, ওয়েব শপ, পার্সোনাল ওয়েবসাইট নাকি আদার বিজনেস সাইট। সো আমার এটা হচ্ছে কি পার্সোনাল পোর্টফোলিও। আপনার যেটা সাইট সেটা আপনি দিয়ে দিবেন। এইখানে আপনি লোগোটা আপলোড করে দিবেন এবং সোশ্যাল শেয়ারে কোনো লিঙ্ক যদি পাবলিশ করা হয় তাহলে সেখানে থাম্বনেল হিসেবে আপনি কোনো একটা ইমেজ দিয়ে দিতে পারেন। ওকে, সো আপাতত এই দুইটার কোনোটাই আমি দিচ্ছি না, আমি জাস্ট হচ্ছে সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করতেছি। ওকে, সো এখানে দেখেন আরেকটা অপশন আসছে যে কানেক্ট ইউর র্যাঙ্কম্যাথ অ্যাকাউন্ট, আমাকে বলতেছে র্যাঙ্কম্যাথ অ্যাকাউন্টটাকে কানেক্ট করতে। আপাতত এখানেও সেম আমি স্কিপ করতেছি। ওকে, স্কিপ করার পরে দেখেন এখানে আমার একটা অপশন চলে আসছে, বলতেছে সাইট ম্যাপ জেনারেট করতে আমার ওয়েবসাইটের জন্য। এখন সাইট ম্যাপ এই জিনিসটা আসলে কি? সাইট ম্যাপ হচ্ছে এক কথায় আমরা বলতে পারি এটা আমার একদম সূচিপত্রের মতো, কেমন? সো আমরা যেমন বইতে সূচিপত্র দেখেছিলাম, মনে আছে তাই না? আমরা যখন ছোটবেলা বই পড়াশোনা করছি আমাদের শুরুতে একটা সূচি থাকতো, যেখান থেকে আমরা আসলে বলতে পারতাম আমাদের কোন পেজে কি আছে। সো সাইট ম্যাপ ইজ লাইক দ্যাট। ওকে, সো আপনি হচ্ছে এইখান থেকে এই যে দেখেন এই যে অপশনটা আছে, এটা আপনি যদি অফ করে দেন তাহলে এক্সএমএল সাইট ম্যাপটা আপনার হচ্ছে ক্রিয়েট হবে না। বাট আমরা কি করব, অবশ্যই এক্সএমএল সাইট ম্যাপটা আমরা অন করে দিব। অন করে আমাদের কাজ কি, জাস্ট সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করা। এরপরে যেটা আসছে দেখেন এইখানে এসইও ট্রিক্স এর ভিতরে আমার কয়েকটা ফ্যাক্ট আছে। এখানে যেটা বলতেছে দেখেন নো ইন্ডেক্স এমটি ক্যাটাগরি, মানে আপনার কোন একটা ক্যাটাগরি যেখানে কিছুই নাই এরকম যদি কিছু থাকে তাহলে সেটাকে আপনি কি করবেন, নো ইন্ডেক্স করবেন। হ্যাঁ, এটা আমরা অবশ্যই অন রাখবো। এরপরে কি বলতেছে দেখেন নো ফলো এক্সটার্নাল লিঙ্ক, মানে কি? মানে হচ্ছে কেউ যদি আপনার ওয়েবসাইটে এসে ব্যাকলিং করে তাহলে আপনি সেটাকে ডিফল্টই আপনি চাইলে কি করতে পারেন, নো ফলো করে দিতে পারেন। এইটা টোটালি আপনার ইচ্ছা, আপনি চাইলে নো ফলো করতে পারেন অথবা চাইলে এটাকে নো ফলো নাও করতে পারেন, এটা আপনি ম্যানুয়ালি আপডেট করতে পারেন, কোনো সমস্যা নেই। সো আমি পছন্দ করি এটা নো ফলো করে দিতে, সো আমি নো ফলো করে দিলাম। এখানে যেটা বলা আছে ওপেন এক্সটার্নাল লিঙ্কস ইন আ নিউ ট্যাব, মানে আপনার ওয়েবসাইটে যদি অন্য কোনো সাইটের লিংক থাকে তাহলে সেটাতে যদি কেউ ক্লিক করে এটা যেন অলওয়েজ একটা নতুন ট্যাবে ওপেন হয়, এটা অলওয়েজ ওপেন অনই রাখবেন। রেখে আমরা কি করব, জাস্ট সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। ওকে, সো আমাকে বলতেছে দেখেন ইউর সাইট ইজ রেডি, আমরা সেট আপ অ্যাডভান্স অপশন এই অপশনটাতে ক্লিক করব। সো এখানে দেখেন আমাকে বলতেছে রোল ম্যানেজারটা বলে দিতে। যদি আপনার সাইটে অনেকগুলা ম্যানেজার থাকে, লাইক কেউ হয়তো অ্যাডমিন, কেউ হয়তো ইউজার, কেউ হয়তো এডিটর, তখন আপনার এটা প্রয়োজন আছে, আমার এটার দরকার নেই, আমি যে সেভ এন্ড কন্টিনিউ করব। এখানে দেখেন 404 মনিটর, এটা অন করে দিব আমরা অবশ্যই। 404 মনিটর এইটা কি? এটা হচ্ছে যে আপনার ধরেন কোন একটা কন্টেন্ট বা কোন একটা পেজ আপনি ক্রিয়েট করছেন, ক্রিয়েট করার পরে এই কন্টেন্টটা গুগলে ইন্ডেক্স হয়েছে, মানে গুগল এটা রিড করছে। আফটার দ্যাট কোনো কারণে আপনি হয়তো সেই কন্টেন্টটা ডিলিট করে ফেলছেন। সো আমরা যদি এরকম কোনো একটা কন্টেন্ট ডিলিট করে ফেলি তাহলে অ্যাকচুয়ালি কি হয়, ওই গুগল থেকে গুগলে যে ইন্ডেক্স হয়ে আছে যে রেজাল্টটা, সেই রেজাল্টে যদি কেউ ক্লিক করে তখন আপনার ওয়েবসাইটে আসবে এটা ঠিক, কিন্তু লেখা দেখাবে কি 404 ইরর পেজ, মানে আপনার পেজটা নট ফাউন্ড এরকম দেখাবে। সো আমরা হচ্ছে সেই 404 মনিটরটা অন রাখতেছি, যে কোনো কারণে যদি আমার কোনো একটা পেজ ডিলিট হয়ে যায় তাহলে যাতে আমি জানতে পারি, তাহলে কি করব, ওই ডিলিট হয়ে যাওয়া পেজের যে ইউআরএলটা ছিল সেই ইউআরএলটাকে আমি রিডিরেক্ট করব। এবং রিডিরেক্টটা আমরা এখান থেকেই করতে পারি, কেমন? সো আমরা এখান থেকে আপাতত রিডিরেকশনটা অন করব না, কারণ আমার যদি কোনো পেজ লাগে সেটা আমি ম্যানুয়ালি রিডিরেক্ট করব, এখান থেকে না। তো আমার কাজ কি, আমি জাস্ট এখানে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব মনিটরটা অন করে দিয়ে। এরপরে এই যে আমাকে বলতেছে স্কিমা মার্কআপ, এই স্কিমা মার্কআপটা নিয়ে কাজ করার জন্য। সো স্কিমাটা আসলে কি? স্কিমা হচ্ছে এই যে ধরেন আমরা সূচিপত্রের কথা বলছিলাম সাইট ম্যাপের ক্ষেত্রে, হ্যাঁ। সো স্কিমা হচ্ছে কাইন্ড অফ এরকম একটা সূচিপত্রের মতোই, কিন্তু এটা একটু ডিফারেন্ট ওয়েতে। স্কিমাটা হচ্ছে আপনি কিছু ডিফারেন্ট লিংক বা আপনি হচ্ছে আপনার কোনো ইম্পর্টেন্ট লিংক গুলাকে আপনি গুগলের কাছে সুন্দরভাবে চিনাই দিতে পারেন। হ্যাঁ, এটাকে মেটা ডাটা বলে আপনার ওয়েবসাইটের। সো এই স্কিমা আমরা অন করে দিলে আমাদের মেটা ডাটাটা অটোমেটিক্যালি অন হয়ে যাবে। হ্যাঁ, মেটা ডাটাটা অটোমেটিক্যালি সেট আপ হয়ে যাবে। সো আমাদের জাস্ট এটা অন করে এখানে কোনো কিছুতে হাত দেওয়ার দরকার নাই, আমরা জাস্ট সিম্পলি সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করে দিব, তাইলে ডান, আমাদের আর কিছু করতে হবে না। সো অ্যাকচুয়ালি আমরা এতক্ষণ যে কাজটা করছি সেটা হচ্ছে আমাদের র্যাঙ্ক ম্যাথের সেটআপ উইজার্ডের কাজ। ওকে, সো আমরা এটা এখান থেকে করে নিলাম। তো আমাদের সেটআপ উইজার্ডের কাজ যখন শেষ হয়ে যায় তখন আমরা চাইলে এটার ভিতরে আরো কিছু কাজ আছে সেটা আমরা করতে পারি। যেমন ধরেন আমি জেনারেল সেটিংসে আসতে পারি।
হ্যাঁ, সো জেনারেল সেটিংস এই যে দেখেন আমার এখানে রিডাইরেক্ট অরফানটা বলতেছে, মানে হোম পেজটাকে রিডাইরেক্ট পেজ হিসেবে ধরে রাখছে এখন। ঠিক আছে, এই জিনিসগুলো আবার এখানে দেখা যায়, এখানে আমার হাত দেওয়ার কোনো দরকার নেই, এগুলো অটোমেটিক্যালি সেট আছে। আমরা যেটা করতে পারি, যেমন ওয়েব মাস্টার টুল, এইখানে আমাদের একটা কাজ আছে, সেটা হচ্ছে এই যে গুগল সার্চ কনসোল আছে, এই গুগল সার্চ কনসোলটাকে আমরা আমাদের সাইটের সাথে অ্যাড করতে পারি, এবং এটা নিড আছে। বিং, বাইডু, ওয়াইনডেক্স, পিন্টারেস্ট এগুলার বাংলাদেশে কোনো নিড নাই। বাংলাদেশের জন্য আপনি শুধু গুগল সার্চ কনসোলটা করতে পারেন। আর যদি একান্ত আপনার কোনো ক্লায়েন্ট আপনাকে বলে, তাহলে বিংটা করবেন, আদারওয়াইজ বিং এর প্রয়োজন হয় না বাংলাদেশে। বাইরের কান্ট্রিতে এগুলোর প্রয়োজন হয়। এটা কিভাবে করবেন, গুগল সার্চ কনসোলের ক্লাস আছে, তখন দেখা দিব। ওকে, আমরা যদি এখানে আদার্সে ক্লিক করি, এইখানে আমার কোনো কিছুতে হাত দেওয়ার নাই, এগুলো অল ফাইন। রোবট টেক্সট, এটাকে বলি হচ্ছে আমরা রোবট টেক্সট ফাইল, হ্যাঁ, রোবট ডট টিএক্সটি ফাইল। সো আমাদেরটাতে এই যে দেখেন এখানে ডিজ অ্যালাউ করা আছে। ডিজ অ্যালাউর মানে কি, আমরা যখন আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে কাজ শুরু করছি, তখন মনে আছে আমরা কি করছিলাম, এই যে সেটিংস থেকে রিডিং সেকশনে এসে আমরা ডিসকারেজ করে রাখছিলাম, তাই না? সেইটাই হচ্ছে এই ডিজ অ্যালাউ। আমরা যখন ডিসকারেজটা উঠে দিব, তখন দেখবেন এখানে অ্যালাউ চলে আসবে রোবট ডট টিএক্সটিটা। মানে আমি এখন তাকে ডিজ অ্যালাউ করে রাখছি, যে এখন আমার যে ডিটেলস গুলো আছে, সেই ডিটেলস গুলো গুগল ইন্ডেক্স করতে পারবে না। কেমন? ওকে, 404 মনিটরটা এখানেই আছে, অ্যানালাইটিক্স। আপনি চাইলে আপনার র্যাঙ্ক ম্যাথ অ্যাকাউন্টের সাথে যদি এখানে অ্যাড করেন, তাহলে আপনি অ্যানালাইটিক্যাল কিছু জিনিসও দেখতে পারবেন। টাইটেল এন্ড মেটাস আছে এখানে, এগুলোতে আমরা ডিরেক্ট কাজ করব, এগুলোতে আমাদের এখানে কোনো কাজ করার দরকার নেই। বাট হ্যাঁ, একটা জিনিস আপনি দিয়ে রাখতে পারেন, এই যে সেপারেটর, সেপারেটর হিসেবে আমরা অলওয়েজ এই সাইনটা ব্যবহার করব। ওকে, টাইটেল সেপারেটর হিসেবে আমরা অলওয়েজ এই সাইনটাকে ব্যবহার করব। ওকে, এটা দিয়ে আমরা কি করতে পারি, সেভ চেঞ্জেস করে দিতে পারি। আচ্ছা, অটোমেটিক্যালি ক্যাপিটালাইজ দ্য ফার্স্ট ক্যারেক্টার অফ ইচ ওয়ার্ড ইন দ্য টাইটেল, সো এটাও আপনি অন করে দিতে পারেন। নতুন একটা ফাংশন ওরা অ্যাড করছে দেখলাম, এটা আগে ছিল না। সো যেমন এই জিনিসটা যে আপনার হচ্ছে, আমরা যখন একটা টাইটেল লিখি, টাইটেলের প্রত্যেকটা প্রথম ইয়েটা হচ্ছে বড় হাতে লিখতে হয়, কেমন? সো এটাই হচ্ছে এখানে দেখাচ্ছে। সো এটা আপনি চাইলে অন করে দিতে পারেন, হ্যাঁ, এটা নিড আছে। সো আমি এটাকে অন করে সেভ করে দিলাম আপাতত। আচ্ছা, এইখানে আমার আপাতত আর হাত দেওয়ার কোনো কিছু দরকার নাই। আমি সরাসরি চলে যাব হচ্ছে আমাদের এক একটা পোস্টে। যেমন আমি একটা পোস্ট করে আপনাদেরকে দেখাই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। ওকে, আচ্ছা, এইগুলা যেগুলা আছে, এগুলাকে আমি আপাতত ডিলিট করে দিই। ওকে, আমরা অ্যাড নিউতে আসবো। ওকে, সো দেখেন, যেইভাবে আমরা একটা পোস্টকে করি, ঠিক সেম ভাবে আমরা একটা পেজকেও করতে হবে। ঠিক আছে, অপটিমাইজেশনটা পেজ এন্ড পোস্ট দুইটার ক্ষেত্রে আমাদের করতে হয়, এবং ওয়েবসাইটের সবগুলো পেজের জন্য আমাদের করতে হয়। চলেন আমরা একটু করি। ধরেন আমরা কিওয়ার্ড রিসার্চ করছিলাম যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ, তাই না? হ্যালো স্যার। জি, স্যার এটা কি পোস্টে করতেছেন না পেজে করতেছেন? এটা পোস্ট ভাই, পেজ এন্ড পোস্ট সবগুলোর ক্ষেত্রে সেম রকমই। দেখেন, এটা আমার পোস্ট বলে, কিন্তু পোস্টের টাইটেলটা অনেক বড়। নরমালি কিন্তু পেজের টাইটেল আবার এমন বড় হয় না, পেজের টাইটেল কি হয়, ছোট ছোট হয় না? যেমন অ্যাবাউট, হোম, এরকম ছোট ছোট পেজের টাইটেল হয়, তাই না? বাট পোস্টের টাইটেল, মেইন টাইটেলটা কিন্তু বড় হয়। মেইন টাইটেলটা আমার মাথা ব্যথার কিছু না। আমি আপাতত ধরেন এই টাইটেল দিয়ে এই পোস্টটাকে আমি পাবলিশ করলাম, মেইন টাইটেলটা আমার মাথা ব্যথার কিছু নেই। কেমন? আচ্ছা, আসি। আমরা যখন র্যাঙ্ক ম্যাথটা ইনস্টল করছি, দেখেন এই যে এইখানে সুন্দর করে র্যাঙ্ক ম্যাথের একটা পোর্শন চলে আসছে। ওকে, তো আমরা কি কাজ করব, দেখেন আমরা এই র্যাঙ্ক ম্যাথের পোর্শনটাতে ক্লিক করব। ক্লিক করলে আমাদের এখানে একটা অপশন দেখাচ্ছে, দেখেন এডিট স্নিপেট। আমরা যদি এডিট স্নিপেটে ক্লিক করি, তাহলে দেখেন এই যে এখানে আমাদের ডিটেলস দেওয়ার একটা অপশন আছে। আমার মেইন টাইটেল যাই থাকুক, এইখানে আমার টাইটেলটা হচ্ছে আমরা সুন্দরভাবে লিখতে হবে। কেমন? যেমন ধরেন আমরা এখানে লিখতে পারি বেস্ট ডিজিটাল, কিওয়ার্ড দিয়ে কিন্তু আমি কাজটা করতেছি। কেমন? মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ। টাইটেল সেপারেটর হিসেবে এই সাইনটা দিব, তারপরে আমি ধরেন লিখতে পারি আকাশ ঘোষ।
সো আমার টাইটেলটা কমপ্লিট হয়ে গেল, তাই না? এবং আমি টাইটেলে কি করলাম, এই যে দেখেন বেসড হিসেবে একটা মডিফায়ারও কিন্তু ইউজ করে ফেলছি, এবং কিওয়ার্ডটা শুরুর দিকে রেখেই আমি কি একটা টাইটেল জেনারেট করে ফেলছি, কেমন? আচ্ছা, এবং দেখেন পার্মালিঙ্কে কিন্তু আমার কিওয়ার্ডটাও আছে। এবার আমি কি করব, ডেসক্রিপশন মানে মেটা ডেসক্রিপশন যে লিখে, এটা হচ্ছে সেই মেটা ডেসক্রিপশন। সো আমি ধরেন এখানে একটা সুন্দর করে মেটা ডেসক্রিপশন লিখবো, সাপোজ আমি এভাবে লিখলাম, আকাশ ঘোষ is running the best digital marketing agency in Bangladesh named কেমন? আমি সিম্পলি কি করলাম দেখেন, একটা জিনিস খেয়াল করেন, আমি আমার যে কিওয়ার্ডটা ছিল ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ, এটাকে আমি ইউআরএলও রাখলাম, এটাকে আমি টাইটেলও রাখলাম, এটা আমি আমার এই যে মেটা ডেসক্রিপশনও রাখলাম, কেমন? লিখে আমি কি করব, এই যে এরকম বাহিরে, এইরকম বাহিরে একটা ক্লিক করব, ক্লিক করলে এটা অটোমেটিক্যালি সেভ হয়ে যায়। ওকে, সো আমার কাজ কি, এই যে এই জিনিসগুলো দিলাম, আমি কিন্তু আবার র্যাঙ্ক ম্যাথকে এটা বলে দিতে হবে যে কোনটা আমার ফোকাস কিওয়ার্ড। আমার এটা লেখা শেষ, আমি এটা সেভ করলাম। এবার আমি এখানে কি করব দেখেন, এই যে এখানে একটা অপশন আছে ফোকাস কিওয়ার্ড, দেখছেন? এই ফোকাস কিওয়ার্ডে এসে একটু দেখেন আমার স্কোর 100-র ভিতরে আমাদের 100% 80-র উপরে যেতে হবে। এখন আমাদের স্কোর আছে কত, 100-র ভিতরে মাত্র 6। সো আসেন আমরা আমাদের ফোকাস কিওয়ার্ডটা একটু চিনায় দিই। এই যে এখানে এসে ফোকাস কিওয়ার্ডটা চিনা দেওয়ার সাথে সাথেই দেখেন আমাদের স্কোর কিন্তু 100-এর ভিতরে অলরেডি 52-তে আমরা চলে আসছি। আমরা একটু আপডেট করি। ওকে, আমাদের স্কোর অলরেডি 52-তে চলে আসছে। এখন দেখেন র্যাঙ্ক ম্যাথ আসলে কত হেল্পফুল, এন্ড ইউএসটিসিও সবগুলারই সিস্টেম একই রকম। আমরা যখন এই প্লাগইন গুলো নিলাম, এইখানে দেখেন আমাদের কয়েকটা পার্ট এসে ভাগ করছে। সেটা হচ্ছে আমার যে কন্টেন্টটা থাকবে সেই কন্টেন্টের ভিতরে দেখেন বেসিক এসইওর একটা পার্ট আছে, তারপরে অ্যাডিশনালের একটা পার্ট আছে, টাইটেল রিডেবিলিটির একটা পার্ট আছে, কন্টেন্ট রিডেবিলিটির একটা পার্ট আছে। ওকে, সো এই টোটাল জিনিসটা নিয়ে কি আমার কাজ। এখানে দেখেন কতগুলো ইরর দেখাচ্ছে, 3, 7, 10টা, 11, 14টা ইরর দেখাচ্ছে। আমার কাজ হচ্ছে আমি এইখানে যে কন্টেন্টটা লিখবো, যে পোস্টটা আমি পাবলিশ করব, এই পোস্টার ভিতরে আমার এই ইরর গুলা সব সলভ করতে হবে। আমি ধরেন আপাতত একটু ডামি কন্টেন্ট নিয়ে আসি, ডামি টেক্সট লিখে কপি করে এটাকে জাস্ট এখানে কয়েকবার দিয়ে দিই। ওকে, আমার মনে হয় মোটামুটি ভালোই বড় হয়েছে, আর বড় লাগবে না আপাতত, 1000 ওয়ার্ডের উপর হইলেই হবে আপাতত। সো দেখেন আমি কি করলাম, আমি আপাতত জাস্ট একটা ডামি টেক্সট কপি করে নিয়ে আসছি, কেমন? এখন দেখেন যখনই আমরা টেক্সটটা দিলাম, অনেকগুলা কন্টেন্ট দিলাম, তখন দেখেন অলরেডি একটা প্রবলেম সলভ হয়ে গেছে। কোন একটা, এই যে বেসিক এসইওতে দেখেন এইখানে আমাদের একটা প্রবলেম সলভ হয়ে গেছে। কি বলছে, ইওর কন্টেন্ট ইজ 762 ওয়ার্ড লং, মানে 700 ওয়ার্ডের উপর হয়ে গেছে। আমরা যদি কন্টেন্টটাকে আরেকটু বড় করি তাহলে দেখবেন যে এটা আরো ইজি, এটাতেও একদম গ্রিন সিগন্যাল চলে আসবে, যে দেখেন 1143 বলতেছে। এবার আমি যদি আরেকটু বড় করি এটাকে, এই যে দেখেন যে 1500 ওয়াট করলাম গ্রিন হয়েছে। এটাকে যদি 2000 করি তাহলে দেখবেন একদম পিওর গ্রিন হয়ে যাবে। এই যে দেখছেন 2600 মানে 2500 ওয়াট করছি পরে একদম পিওর গ্রিন হয়ে গেছে সে। এবং স্কোর দেখেন অলরেডি আমাকে স্কোর কত দেখাচ্ছে দেখছেন, 60 দেখাচ্ছে অলরেডি। আমার 80 হইতে হবে। এখন আসেন আমরা অপটিমাইজ শুরু করি। একটা কন্টেন্টকে কিভাবে অপটিমাইজ করতে হয় চলেন আগে এটা শিখি। এটাকে একটু আপডেট করে রেখে নেই, ডান। এইখান থেকে আমি একটু পড়বো, দেখেন ও আমাকে কি বলতেছে, হুররে ইউ আর ইউজিং কিওয়ার্ড ইন দা এসইও টাইটেল। আপনি কি টাইটেলে অলরেডি কিওয়ার্ডটা ইউজ করতেছেন। ফোকাস কিওয়ার্ড ইউজ ইন ইনসাইড এসইও মেটা ডেসক্রিপশন, মানে মেটা ডেসক্রিপশনও সে কিওয়ার্ডটা পাইছে। ফোকাস কিওয়ার্ড ইউজড ইন দা ইউআরএল, ইউআরএলও পাইছে। ফোকাস কিওয়ার্ড ডাজ নট অ্যাপিয়ার এট দা বিগিনিং অফ ইউর কন্টেন্ট। এই যে এটা আমার ফোকাস কিওয়ার্ড, এই ফোকাস কিওয়ার্ডটা আমার এই যে বিগিনিং অফ দা কন্টেন্ট, প্রথম যে প্যারা, এই প্যারার ভিতরে সে একবারও পায় নাই। সো ধরেন আমরা যখন একটা কন্টেন্ট লিখবো আমরা চেষ্টা করবো আমাদের যে প্রথম প্যারা আছে
এই প্রথম প্যারার ভিতরে আমরা আমাদের কিওয়ার্ডটাকে একবার প্লেস করে রাখা। ওকে, সো আমরা দেখেন এখানে কি করলাম, কই গেল, আচ্ছা আমি এটাকে আরেকবার একটু কপি করে নেই। কষ্ট, এটাকে একটু কপি করে নিয়ে আসি। এবার এইখানে দেখেন আমি সুন্দর করে আমার ফোকাস কিওয়ার্ডটা একবার বসাই দিলাম। দেখেন আমার স্কোর 66 হয়ে গেছে। এবং সে কি বলতেছে দেখেন, ফোকাস কিওয়ার্ড অ্যাপিয়ার ইন দ্য ফার্স্ট 10% অফ ইউর কন্টেন্ট এন্ড ফোকাস কিওয়ার্ড ফাউন্ড ইন দ্য কন্টেন্ট। দেখছেন, জাস্ট একবার বসাইছি, সে আমার স্কোর বাড়ায় দিছে এবং সে বুঝে গেছে এটাই আমার ফোকাস কিওয়ার্ড। সো আমরা যখন কন্টেন্ট লিখবো আমরা এমন ভাবে লিখবো আমাদের ফোকাস কিওয়ার্ডটা যেন আমাদের প্রথম যে প্যারাগ্রাফ আছে এই প্যারাগ্রাফের ভিতরে মাস্ট বি একটা বার হলেও থাকে। ওকে, তাহলে আমার কি বেসিক এসইও যা আছে সব ডান। অ্যাডিশনালে আসি, সে কি বলতেছে, ফোকাস কিওয়ার্ড নট ফাউন্ড ইন সাবহেডিংস লাইক H2 H3 H4 etc। এই যে দেখেন এগুলো হচ্ছে কি এক একটা H2, দেখছেন, আর এই যে একদম উপরে যে টাইটেল আছে এটা হচ্ছে H1 এ আছে, এইগুলো হচ্ছে H2, এগুলো হচ্ছে কি H2 এবং H3 ও চাইলে আমরা দিতে পারি। তো এখন ও যেটা বলতেছে আমার ফোকাস কিওয়ার্ডটা আসলে H2 H3 H4 এগুলাতে নাই, তাহলে আমরা কি করতে পারি, আমরা এরকম H2 তে দিতে পারি। যেমন এইখানে ফোকাস কিওয়ার্ডটা একটু স্টাইলিশ ওয়েতে দিতে হবে, মানে অন্যরকম ভাবে দিতে হবে। হ্যাঁ, যেমন আপনি এখানে ডিরেক্ট কিন্তু ডিজিটাল মার্কেটিং এজেন্সি এটা আবার দিতে পারবেন না, তাহলে তো আপনার লাভ হইলো না, তাই না? তো আমরা ধরেন এইভাবে দিতে পারি যে হোয়ার ক্যান আই ফাউন্ড দ্য বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ। দেখছেন আমার একটা ইস্যু কিন্তু অলরেডি সলভ হয়ে গেছে, ফোকাস কিওয়ার্ড ফাউন্ড ইন দ্য সাবহেডিংস। এই যে আপুরান ভাইরা, আপনারা কি বুঝতেছেন নাকি ঘুমাইতেছেন? আবার ঘুমায় পড়েন নাই তো সব? বুঝতে পারছি ভাইয়া। সবাই বুঝতে পারতেছি তো? জি স্যার। ওকে, সো আমরা কি করলাম দেখেন, এই যে H2 এর ভিতরে আমরা একটা বার জাস্ট দিলাম, সেই সাথে সাথে ও আমাকে অলরেডি সিগন্যালটা দিয়ে দিল যে ফোকাস কিওয়ার্ডটা কি আপনার সাব হেডিং এ পাওয়া যাচ্ছে। সো আমি একটু আপডেট করে নিই, আমার স্কোরও দেখেন বেড়ে গেছে, 66 থেকে 69 হয়ে গেছে। এখন ও কি বলতেছে দেখেন, অ্যাড অ্যান ইমেজ উইথ ইউর ফোকাস কিওয়ার্ড অ্যাজ ALT টেক্সট। আমাকে একটা ইমেজ অ্যাড করতে হবে যেটার ALT টেক্সট মানে অল্টার টেক্সট হিসেবে কি আমার এই যে ইয়াটা আছে কিওয়ার্ডটা আছে সেটা দেয়া আছে। এটা আমরা কোথা থেকে করতে পারি? ভেরি সিম্পল, আমরা যদি একটু উপরে আসি, এই যে সেটিংস এর মতো জায়গাটা এখানে ক্লিক করবেন, সরি এই যে সেটিংস, এটা তো গেল, পোস্ট, এই যে হ্যাঁ, এই সেটিংস এর মতো আইকনে ক্লিক করার পর এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে পোস্ট, একটা হচ্ছে ব্লক। আমরা থাকবো এই পোস্ট অপশনে। পোস্ট অপশনে থাকলে এখানে দেখেন একটা অপশন আছে এই যে ফিচার্ড ইমেজ, পাওয়া গেছে। তো আমাদের কাজ হচ্ছে এখানে একটা ফিচার্ড ইমেজ অ্যাড করা। ফিচার্ড ইমেজটা কি আসলে এটা একটা থাম্বনেল, এই কন্টেন্টটাকে আমরা যদি কোথাও শেয়ার করি তাহলে এটার একটা থাম্বনেল তো আসতে হবে, তাই না? এই ফিচার্ড ইমেজে ক্লিক করে আমি ধরেন আপাতত এই ছবিটাকে ফিচার্ড বা এই ছবিটাকে আমি ফিচার্ড করে দিলাম। এই যে ALT টেক্সট পাইছেন, এইখানে আমাকে কি করতে হবে, একটা আমার কিওয়ার্ডটাকে প্লেস করতে হবে। সো আমি আমার কিওয়ার্ডটাকে এখানে একবার দিয়ে দিব যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ, এন্ড দিয়ে আমি জাস্ট বাইরে ক্লিক করলে এটা সেভ হয়ে যায়। এই যে সেভড হয়ে গেছে, কেমন? আমি সেট অ্যাজ ফিচার্ডে দিয়ে দিব, দিয়ে আমি যদি এখানে আপডেট করি, আপডেট করার সাথে সাথে দেখেন স্কোরটা 72 হয়ে গেছে। এবং আমরা যদি একটু নিচে আসি, আমরা যদি এখানে আমাদের অ্যাডিশনালে দেখি, এই যে দেখেন চলে আসছে ফোকাস কিওয়ার্ড ফাউন্ড ইন ইমেজ ALT অ্যাট্রিবিউটস। হ্যালো দেখছেন? স্যার। জি হ্যালো। আর এই ইমেজটা এই যে কন্টেন্টের সাথে সামঞ্জস্য হতে হবে না? হ্যাঁ, তা তো অবশ্যই। আমি তো জাস্ট আপাতত একটা ইমেজ দিয়ে দিচ্ছি, আপনি তো আপনার রিলেভেন্ট ইমেজে আপলোড করে দিবেন। ওকে। জি আচ্ছা, দেখেন এরপরে কি বলতেছে, কিওয়ার্ড ডেনসিটি ইজ টু লো। আপনি কন্টেন্টটা দিছেন হচ্ছে কত ওয়ার্ডের, প্রায় 2600 ওয়ার্ডের, তাই না? 1000 ওয়ার্ডে আমরা আমাদের ফোকাস কিওয়ার্ডটা দিতে পারি কয়বার? 3 বার। তাহলে 2000 ওয়ার্ডে আমরা দিতে পারি কয়বার? 6 বার, তাই না? তাহলে এখানে 2500 ওয়ার্ড আছে, আমাদের মোটামুটি 8 বারের উপরে আমাদের ফোকাস কিওয়ার্ডটা ইউজ করা উচিত। তাহলে দেখবেন এই ডেনসিটিটা ঠিক হবে। সো আপনি কি করবেন, এই কন্টেন্টের মাঝে মাঝে বিভিন্ন জায়গাতে আপনি হয়তো আপনার যে কন্টেন্ট কিওয়ার্ডটা আছে এটাকে আপনি এভাবে বসাইতে থাকবেন।
এই দেখেন এটা একটু একটু করে আপডেট হইতেছে, দেখছেন? আপনি আবার একটু যান কোথাও, আপনি আপনার হচ্ছে ফোকাস কিওয়ার্ডটা আবার আরেকটা জায়গাতে বসায় দেন, ঠিক আছে? দেখেন এই যে এটা 15% হয়ে গেছে, ঠিক আছে? সো এইভাবে আপনি কয়েকবার আপনার কিওয়ার্ডটা বসাবেন যতক্ষণ না পর্যন্ত আপনার এই ইস্যুটা সলভ হয়। ওকে, যেমন এখানে 5 টাইমস বসানো হয়েছে। সো এইভাবে আপনি H2 H3 তেও বসাইতে পারেন, সমস্যা নাই। বিভিন্ন জায়গায় জায়গায় রিলেভেন্ট কিওয়ার্ড দিয়ে এভাবে বসাই দিতে পারেন, কোনো প্রবলেম নেই। সো এটা আপনি আরো কয়েকবার বসাইলে আশা করি এটা ঠিক হয়ে যাবে। 8বারও নিতে পারে, এর থেকে একটু বেশিও নিতে পারে। আসলে কি এই কন্টেন্টের ভিতরে এভাবে কিওয়ার্ড বসায় আমরা এটাকে কমপ্লিট বুঝাইতে পারবো না। রিজন হচ্ছে আমরা এখানে যে কন্টেন্টটা দিছি এটা তো পুরাটা ডামি কন্টেন্ট, তাই না? যদি আমরা এই কিওয়ার্ডটার সাথে রিলিভেন্স আছে এরকম একটা কন্টেন্ট দিতাম, তাহলে দেখতেন এই 8বার বসাইলে সে কিওয়ার্ডের ডেনসিটিটা বুঝে যাইতো। কারণ আমার যদি রিলেভেন্ট কন্টেন্ট হইতো তাহলে কিন্তু এই টপিকটা অনেকবার লেখা হইতো মাঝখানে, হ্যাঁ, এই কিওয়ার্ডের সাথে রিলেভেন্ট অনেকগুলো এলএসআই কিওয়ার্ড এখানে লেখা হইতো, তখন দেখা যেত এটা ডেনসিটি লেভেলটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যেত। এখন যেহেতু পুরাটা ডামি কন্টেন্ট, এই কারণে আমাদের কয়েকবার বসানো ছাড়া আসলে উপায় নাই, ঠিক আছে? তো দেখেন অলরেডি 9বার বসাইছিস, ও এখনই ইরর পাচ্ছে, তো হয়তো আরো কয়েকবার বসাইতে হবে, বসাইলে দেখা যাবে যে ও এই ইরোটাও সলভ করে দিবে আমাদের, ঠিক আছে? তো আমি আপাতত 10বার রাখলাম আর বসাইলাম না, আপনারা কয়েকবার বসে দেখেন, আর কন্টেন্ট আপনারা রিলিভেন্ট লিখবেন, তখন আর এত প্রবলেম হবে না, তখন দেখবেন এই ইস্যুটাও আমার সলভ হয়ে যাবে। নিচে কি আছে দেখেন, লিঙ্ক আউট টু এক্সটার্নাল রিসোর্সেস, মানে আমার যে কন্টেন্ট আছে এই কন্টেন্টের ভিতরে কোনো এক্সটার্নাল লিঙ্ক নাই। আর এক্সটার্নাল লিঙ্ক মানে কি? এক্সটার্নাল লিঙ্ক মানে হচ্ছে এইটা আমার তো একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের ভিতরে আমি অন্য কোনো সাইটের লিঙ্ক রাখতে পারি। সাপোজ ধরেন আমি কি করলাম, আমরা আরেকটা যেটা সাইট আমাদের আছে, ধরেন আমরা এই সাইটের যে ইউআরএলটা আছে এটাকে কপি করে নিয়ে আসলাম, এনে এটার আমাদের দরকার নেই, আমরা এখানে ব্যাকলিঙ্ক করব কিছু, হ্যাঁ। তো ব্যাকলিঙ্ক কিভাবে করে দেখেন, ভেরি সিম্পল। ধরেন আমি এখানে যে টেক্সটের উপরে ব্যাকলিঙ্ক করতে চাই সেই টেক্সটটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এই যে এখানে ইউআরএল এর একটা অপশন আছে, লিঙ্ক দেওয়ার একটা অপশন আছে, এইখানে আমরা কি করব, জাস্ট এই সাইটের লিঙ্কটা দিয়ে দিব। দিয়ে এখানে আবার একটা কথা আছে, এখানে আমরা বলে দিব ওপেন ইন নিউ ট্যাব, এটা আমরা দিয়ে দিব, যেহেতু এটা এক্সটার্নাল লিঙ্ক আমরা ওপেন ইন নিউ ট্যাব দিয়ে দিব, ঠিক আছে? দিয়ে আমরা কি করব, এই যে এটা সেভ করে দিব। দেখেন ইনস্ট্যান্ট আমার এই যে ইউ আর লিঙ্কিং টু আদার রিসোর্সেস অন ইউর ওয়েবসাইট হুইচ ইজ গ্রেট। দেখছেন আমার একটা প্রবলেম কিন্তু অলরেডি সলভ হয়ে গেছে। ওকে, সো আমি চাইলে কি করতে পারি, এরকম ভাবে আমি আরো কয়েকটা লিংক আমরা জেনারেট করতে পারি, এইভাবে জাস্ট লিংক শেয়ার, লিংকে ক্লিক করে লিংকটা দিয়ে ওপেন এ নিউ ট্যাব দিয়ে সেভ করে দিব, ডান। ওকে, আচ্ছা এরপরেরটা কি আছে দেখেন, নো আউটবাউন্ড লিঙ্কস আর ফাউন্ড। এখন এখানে আউটবাউন্ড লিঙ্কটাও কেন পাচ্ছে না, আমরা যে ডোমেনটা ইউজ করতেছি এই ডোমেনটা আর এই ডোমেনটা কিন্তু সেম ডোমেন, এই কারণে সে আউটবাউন্ড লিঙ্কটা ধরতে পারতেছে না। ধরেন আমি এখানে যদি আমার আরেকটা ডোমেন দেই এবং এই ডোমেনটাকে আমি যদি এখানে এসে একটা লিংক করি, লেটস সি হোয়াট হ্যাপেন। এই লিংকে ক্লিক করে এই ডোমেনটাকে দিয়ে ওপেন এ নিউ ট্যাব দিয়ে সেভ করে দিই, এই যে দেখছেন এখন কিন্তু সে ধরে ফেলছে যে হ্যাঁ আমি এক্সটার্নাল লিংক ইউজ করতেছি, কেমন? সো আমরা তখন এক্সটার্নাল লিংক দিছি কিন্তু সে প্রপারলি কাউন্ট করতে পারে নাই। রিজন কি? রিজন হচ্ছে ডোমেনের নামটা তো সেম, এটা তো একটা সাবডোমেন, এই কারণে। ওকে, সো আমি দুইটা দিয়ে দিলাম, আরো একটা দিয়ে দিই, বাস। আপাতত ধরেন আমি 3টা দিয়ে দিছি, হ্যাঁ। এখন সে নিচে কি বলতেছে দেখেন, যে অল অফ দেম আর নো ফলো, নো ফলোই থাকুক, এটা সমস্যা নেই, এটা ডু ফলো করার আমার দরকার নেই। এখানে সে যেটা বলতেছে সে কোনো ইন্টারনাল লিংক পায় নাই, সো আমাকে কি করতে হবে, কিছু ইন্টারনাল লিংকও রাখতে হবে, তাই না? সো আমি কি করলাম, আমার ওয়েবসাইটের আরেকটা পেজের লিংক আমি নিয়ে আসব, যেটা কিনা আমার সাইটেরই সার্ভিস থেকে, আমি ধরেন ফেসবুক মার্কেটিং এর যে লিংকটা আছে এটা ধরেন নিয়ে এসে আমি এখানে কোথাও একটা বসাই দিতেছি। আগেরটা ছিল এক্সটার্নাল লিংক মানে বাহিরের লিংক, এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে কি আমার ইন্টারনাল লিংক, কেমন? এবং ওপেন এন্ড নিউ ট্যাব দিয়ে দিলাম, বাস। এই যে দেখছেন ইউ আর লিঙ্কিং টু আদার রিসোর্স অন ইউর ওয়েবসাইট হুইচ ইজ গ্রেট। হ্যাঁ, সো আমার কিন্তু ইন্টারনাল লিঙ্কিং এর যে প্রবলেমটা ছিল সেটা অলরেডি কিন্তু আমার হয়ে গেল। ওকে, এখানে একটা অপশন দিছে দেখেন, ইউজ কন্টেন্ট এআই টু অপটিমাইজ দ্য পোস্ট। ওদের একটা নতুন ফিচার আছে যে কন্টেন্ট এআই, ওরা কি করতেছে এই কন্টেন্টটাকে
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা ওরা কি অপটিমাইজ করারও একটা অপশন রাখছে। সেটা চাইলে আপনি ইউজ করতে পারেন, না করলে নাই, এই থাকলেও কোনো সমস্যা নেই, এটা ডাজন্ট ম্যাটার। আচ্ছা, সো আমার মোটামুটি অ্যাডিশনালেরও ম্যাক্সিমাম প্রবলেম ডান। এবার আসি আমার এখানে কি আছে, টাইটেল রিডেবিলিটি। এখানে একটা ইস্যু আছে, ইওর এসইও টাইটেল ডাজন্ট কন্টেন এ নাম্বার। আমরা এইখানে আপনার হচ্ছে র্যাঙ্ক ম্যাথের ভিতরে যে এসইও টাইটেলটা দেই, এইখানে আমরা চাইলে একটা নাম্বার দিতে পারি, ইন 2020 এভাবে লিখে দিতে পারি, ঠিক আছে, টাইটেলের ভিতরে। তাহলে আর এই প্রবলেমটা থাকবে না। ধরেন আমার আকাশ যেটুকু আছে আমি এটুকু কেটেই দিলাম, আমার আপাতত এটার দরকার নেই, এটুকুই রাখলাম। ওকে, ইন 2020 দিয়ে দিলাম, তাহলে কি হবে, আমার এই নাম্বারের ইস্যুটাও সলভ হয়ে যাবে। দেখেন, এই যে দেখেন, ইউ আর ইউজিং নাম্বার ইন ইউর এসইও টাইটেল, আপডেট করে দিলাম। মানে এগুলো অ্যাকচুয়ালি মডিফায়ার। এরপরে যেটা আছে কন্টেন্ট রিডেবিলিটি, দুইটা তিনটা অপশন আছে এখানে। দেখেন কি বলছে, ইউজ টেবিল অফ কন্টেন্ট টু ব্রেক ডাউন ইউর টেক্সট। অ্যাকচুয়ালি বলতেছে এখানে একটা টেবিল অফ কন্টেন্ট দিতে, যে এই কন্টেন্টের ভিতরে কি কি জিনিস আছে সেটা যাতে সূচি হিসাবে একটা জায়গায় দেখা যায়। এটা আপনার ইচ্ছা, দিলেও দিতে পারে, না দিলেও কোনো সমস্যা নেই। এরপর কি বলছে, অ্যাট লিস্ট ওয়ান প্যারাগ্রাফ ইজ লং, কনসিডার ইউজিং শর্ট প্যারাগ্রাফ। মজার ব্যাপারটা কোথায় দেখেন, আমরা যে প্যারাগ্রাফ গুলো ইউজ করতেছি এগুলো সবই কিন্তু একটু বড় বড়, কেমন আমাদের ও কি বলতেছে, ওই যে রিডেবিলিটিটা বাড়ানোর জন্য, হ্যাঁ, যে আপনি যে প্যারাগ্রাফ গুলো ইউজ করতেছেন এগুলার কি সাইজ গুলো অনেক বড় হচ্ছে। তো আপনি যেটা করবেন, আপনার অলওয়েজ প্যারাগ্রাফের সাইজ গুলাকে একটু ছোট করে দিবেন, তাহলে দেখবেন যে আপনার এই প্রবলেমটা অটোমেটিক্যালি সলভ হয়ে যাবে। দেখেন, আমরা সবগুলো প্যারাগ্রাফকে একটু স্পেস দিয়ে দিয়ে যদি আমরা একটু ছোট করে দিই, এই প্যারাগ্রাফ গুলোকে আমরা একটু ছোট করে দিচ্ছি, এটাই কিন্তু আমাদের কন্টেন্টের রিডেবিলিটিটা ঠিক করতেছে। হ্যাঁ, সো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আমি সিম্পলি স্পেস দিয়ে দিয়ে এখন আপাতত ইয়ে করে দিচ্ছি, ছোট করে দিচ্ছি। সো এই যে দেখেন, ইউ আর ইউজিং শর্ট প্যারাগ্রাফস, আমার এই প্রবলেমটাও কিন্তু সলভ হয়ে গেল। কেমন, আর কি আছে দেখেন, ইউর কন্টেন্টস ইমেজ এন্ড ভিডিওস, কিছু আমার যে কন্টেন্টটা আমি এখন পাবলিশ করতেছি এই কন্টেন্টের ভিতরে কিছু ইমেজ এন্ড ভিডিও দেওয়ার কথা বলতেছে। তো আমরা তো অবশ্যই এটা তো দিবই, তাই না? আমরা যখন একটা কন্টেন্ট লিখবো আমরা চেষ্টা করব বিভিন্ন জায়গায় এরকম, এই যে এরকম প্লাস সাইনে ক্লিক করে জাস্ট এই যে ইমেজ আছে আপলোডে ক্লিক করে আমরা কি করতে পারি, আমরা ইমেজ আপলোড করে দিতে পারি। ধরেন এই ইমেজটা আমি আপাতত আপলোড করে দিলাম, ঠিক আছে। সো তাহলে কি হয়, এই যে দেখেন এটা অলরেডি ইয়েলোতে চলে আসছে। তো ধরেন ইমেজটাকে আমরা কি করতে পারি, এই যে এখানে এখান থেকে আমরা অ্যালাইন সেন্টার করে দিতে পারি, তাহলে এটা মিডল বরাবর থাকবে। কেমন, সো এই ইমেজটা যখন আপলোড করবেন তখনও কিন্তু আপনি এএলটি ট্যাগটা দিয়ে দিবেন, ঠিক আছে। আবার দেখেন আমরা এখানে আসি, এই প্লাস সাইনে ক্লিক করে আবার ইমেজে আসি, প্রত্যেকটা ইমেজে কিন্তু অল্টার ট্যাগটা দিয়ে দিবেন। ওকে, সো ইমেজগুলা আপনি অ্যালাইন সেন্টার করে দিই আমরা, ডান। এই যে ক্যাপশন আছে এখানে আপনি ক্যাপশনে আপনার কিওয়ার্ডটাও দিয়ে দিতে পারেন, ঠিক আছে। হোয়ার ইজ মাই কিওয়ার্ড, ক্যাপশনও কিন্তু আমরা চাইলে কিওয়ার্ডটা দিয়ে দিতে পারি, বাস। ওকে, সো দেখেন ইউর কন্টেন্ট কন্টেইনস ইমেজ এন্ড ভিডিওস, এই অপশনটা আমার এখানে চলে আসলো। ওকে, সো সবগুলা কিন্তু আমি এনাবেল করে দিলাম। সো আর দুই একটা যে এরর আছে এই এরর গুলো আপনার সলভ না করলেও এই সাইটে কোনো প্রবলেম হবে না, কজ যেগুলো আমার ম্যান্ডেটরি এরর ছিল সব ম্যান্ডেটরি এরর গুলো আমি সলভ করে ফেলছি। এন্ড দেখেন আমি যেটা বলছিলাম, আমার 100 এর ভিতরে 80 থাকতেই হবে, সেখানে আমরা অলরেডি দেখেন ডামি কন্টেন্ট দিয়ে কাজ করেও আমরা এসইও স্কোরটা 88 করে ফেলছি। আর আপনি যদি কন্টেন্ট লিখাইতেন তাহলে এগুলা 90 95 চলে আসে আরামসে, কোনো ব্যাপারই না, ঠিক আছে। সো আপনাদের কাজ হচ্ছে, আপনারা পেজের জন্য করেন অথবা পোস্টের জন্য করেন, সেম ওয়েতে প্রত্যেকটা পেজকে আপনার অপটিমাইজ করতে হবে। হ্যাঁ, আপনি যেই পেজকে যে কিওয়ার্ডের এগেইনস্টে দাঁড় করাইতে চান সেই পেজের জন্য ওই কিওয়ার্ড দিয়ে এইভাবে বসে বসে আপনাকে অপটিমাইজ করতে হবে র্যাঙ্ক ম্যাথের হেল্প নিয়ে। সো আমার মনে হয় যে এটা অনেক বেশি ক্রিটিক্যাল কোনো কাজ না, আপনি জাস্ট কয়েকবার এরকম প্র্যাকটিস করলেই পারবেন, কঠিন কোনো কাজ না।
আমরা কি বুঝতে পারছি কাজটা কিভাবে অপটিমাইজ করব কিওয়ার্ড দিয়ে? জি স্যার। জি স্যার। আচ্ছা, ধরেন আমরা যখন, এটা তো আমরা করলাম পোস্টের ক্ষেত্রে, আমরা যখন পেজের ক্ষেত্রে আসব, আমি একটু এক্সাম্পল দিয়ে দিচ্ছি আর কি আপনাদেরকে। ধরেন এটা আমার অ্যাবাউট পেজ, আমি অ্যাবাউট পেজে আসি। অ্যাবাউট পেজে আসার সাথে সাথে দেখেন এটার যে টাইটেলটা অ্যাবাউট, এটা আপনার চেঞ্জ করার দরকার নেই, এটা পেজের টাইটেল এখানে থাকুক, আপনি এসইও টাইটেলটা চেঞ্জ করে দিবেন। এখানে ধরেন আসলেন, আপনি এখানে দিলেন সাপোজ ধরেন ডিজিটাল, ধরেন আমরা আপাতত ওই কিওয়ার্ডটাই রাখতেছি, ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ। আর এইখানে আমরা টাইটেল সেপারেটরটা দিয়ে ধরেন এইভাবেও দিতে পারি, অথবা নাম যদি আপনি না দেন, সিম্পলি অ্যাবাউট আস এটাও আপনি লিখে দিতে পারেন, কেমন? সো এইভাবে আপনি এসইও টাইটেলটা নিয়ে লিখে এটা দিয়ে এবার আপনি নিচের দিকে আবার সেম ওয়েতে ডেসক্রিপশনে এরকম ভাবে একটা ডেসক্রিপশন দিবেন। একটা জিনিস মাথায় রাখবেন, এইসব পেজের ক্ষেত্রে পারমালিংকটা কিন্তু আপনার চেঞ্জ হবে না, পারমালিংকটা এটাই থাকবে, বাকি সব জিনিস আপনি চেঞ্জ করবেন। শুধু একটা ইরর আপনার এক্সট্রা থাকবে বিভিন্ন পেজের ক্ষেত্রে, সেটা হচ্ছে ইউআরএলটা, এই যে ইউজ ফোকাস কিওয়ার্ড ইন দ্য ইউআরএল, এটা আপনার চেঞ্জ হবে না, কারণ আপনার অ্যাবাউট এর ভিতরে তার আপনি কিওয়ার্ডটা দিয়ে দিতে পারবেন না, তাই না? বাকি ম্যাক্সিমাম জিনিস এই যে দেখেন, এই যে আপনার সেই কন্টেন্টের জায়গা, সো অ্যাবাউট পেজে আপনি যে কন্টেন্ট দিবেন সেই কন্টেন্ট অনুসারে আপনার এখানে যে ইরর গুলো আসবে, আপনার কাজ হচ্ছে ধরে ধরে সেই ইরর গুলাকে সলভ করা। বুঝতে পারছি? জি স্যার। বোঝা যাচ্ছে নাকি বোঝা যাচ্ছে না বলেন? বুঝা যাচ্ছে স্যার। মা, বাকিদের রেসপন্স নাই কেন? কি ঘুমায় পড়ছেন নাকি বেশি কঠিন লাগছে কোনটা? বোঝা যাচ্ছে ভাই। স্যার ওয়েবসাইটে কি ওই যে পেজে আর পোস্টে দুটোটাই কি কন্টেন্ট পোস্ট করতে হবে নাকি? আপনি কন্টেন্ট তো সব জায়গায় লিখবেন, আপনার অ্যাবাউট পেজে আপনি অ্যাবাউট রিলেভেন্ট কন্টেন্ট লিখেন না? জি জি। সো কন্টেন্ট তো আপনার সব জায়গায় আছে। সো আপনি কোন পেজকে কোন কিওয়ার্ডে দিয়ে হচ্ছে আপনি ইয়া করবেন, র্যাঙ্ক করাবেন, সেটা আপনার ফিক্স থাকবে। বুঝতে পারছে কি সবাই? জি ভাইয়া। ওকে গ্রেট, বুঝতে পারলে বেটার। স্যার আমাদের তো এক্সটার্নাল লিংক নাই স্যার, আমরা এক্সটার্নাল লিংক কোথায় পাবো? এক্সটার্নাল লিংক যদি আপাতত না থাকে, তাহলে যেটা করতে পারেন যে আপনার ফেসবুক পেজের লিংকটা আপাতত ব্যবহার করতে পারেন, যদিও সেটা উচিত না, বাট তারপর আপাতত আপনি তাহলে আপনার ফেসবুক পেজ যেটা আছে বা আপনার আদার সোশ্যাল অ্যাকাউন্ট গুলা যেগুলো আছে, অথবা ভেরি ইজি ওয়ে, ইজিয়েস্ট ওয়ে হচ্ছে আপনার যে টামলার আছে, মনে আছে টামলারের যে ক্লাস করছেন, জি আপনি ওই টামলারে আপনি যে ব্লগ গুলা পাবলিশ করেন, আপনি রিলেভেন্ট কন্টেন্ট লিখেন এবং ওই ধরনের একটা টামলারের ব্লগ লিংক হয়তো আপনি এখানে দিয়ে দিতে পারেন আপাতত। বুঝতে পারছেন? জি জি জি। আর ইন্টারনাল লিংক তো আমাদের ফেসবুক টুইটার এটি যা আছে। ইন্টারনাল লিংক ভাই আপনার ওয়েবসাইটের পেজের লিংক, ইন্টারনাল লিংক ফেসবুক টুইটার না, ফেসবুক টুইটার এগুলো সব এক্সটার্নালি হয়। ইন্টারনাল মানে কি, আপনার ওয়েবসাইটেরই ডিফারেন্ট ডিফারেন্ট পেজের ভিতরে লিংক করা। যেমন আমি এখন অ্যাবাউট পেজে কাজ করতেছি, তা আমি কি করলাম, অ্যাবাউট পেজের সাথে সার্ভিস পেজ বা ব্লগ পেজ বা কন্ট্যাক্ট পেজ এগুলোকে আমি লিংক করতেছি, এটাকে বলতেছি হচ্ছে ইন্টারনাল লিংক। আমার ওয়েবসাইটেই থাকবো, আমার ওয়েবসাইটে ডিফারেন্ট ডিফারেন্ট পেজের ভিতর লিংক রাখলাম যখন, সেটাকে আমরা বলি হচ্ছে ইন্টারনাল লিংক। ক্লিয়ার ভাইয়া? জি জি। আচ্ছা, বুঝি নাই কে আছে বলেন আগে। আপনাদের বাকি আছে স্পিড অপটিমাইজেশনের কাজ, এই স্পিড অপটিমাইজেশনের কাজও আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে, টেনশন নেই। তো কিভাবে টাইটেল অপটিমাইজ করতে হয়, কিভাবে ইউআরএল অপটিমাইজ করতে হয়, কিভাবে মেটা ডেসক্রিপশন অপটিমাইজ করতে হয়, কিভাবে কন্টেন্ট অপটিমাইজ করতে হয়, কিভাবে ইমেজের এএলটি ট্যাগ দিতে হয়, সবগুলা জিনিসই কিন্তু আপনাদেরকে অলরেডি আমি দেখা দিচ্ছি। ক্লিয়ার সবাই? বুঝি নাই কে কে আগে বলেন সেটা, বা কোন জায়গায় প্রবলেম আছে আগে এটা বলেন।
প্রবলেম নাই, সবাই বুঝে গেছি। ভাইয়া মার্কেট প্লেসের এই ধরনের কাজগুলো কিভাবে আসবে? কি সেটা দেখাই দিব। আচ্ছা, দেখেন মার্কেট প্লেসে এই কাজটার নাম হচ্ছে অন পেজ এসইওর কাজ বলে, ঠিক আছে? একটা ওয়েবসাইটের অন পেজ এসইও। আপনি এটাকে অন পেজ এসইও উইথ র‍্যাঙ্ক ম্যাথ এভাবেও সার্চ করতে পারেন। এই যে দেখেন, আই উইল ডু ওয়ার্ডপ্রেস ইয়োস্ট অন পেজ এসইও বা র‍্যাঙ্ক ম্যাথ অন পেজ এসইও। এই যে দেখেন, আই উইল ডু ওয়ার্ডপ্রেস র‍্যাঙ্ক ম্যাথ এসইও, দেখছেন? তো ওরা দেখেন কি কি জিনিস করতেছে। এই যে স্কিমা মার্কআপ, গুগল অ্যানালাইটিক্স এর ক্লাসে গুগল অ্যানালাইটিক্স শিখবেন, সার্চ কনসোলের ক্লাসে সার্চ কনসোল শিখবেন। র‍্যাঙ্ক ট্র্যাকিং মানে কিওয়ার্ড কিভাবে বসাইতে হয় এই জিনিসটা। গুগল ম্যাপ ইন্টিগ্রেশন, এটার কোনো কাজ আপনার অন পেজ এসইও এর ভিতরে আসে না, উনি হয়তো হুদাই লিখে রাখছে। স্কিমার কাজও তো আমরা করতেছি, এক্সএমএল সাইট ম্যাপের কাজও আমরা করে ফেলছি। আর উনি লিখে রাখছে ইকমার্স প্রোডাক্ট এসইও, মানে ই কমার্সের জন্য এসইও উনি করে দিবেন। সো এটাও কিন্তু অন পেজ এসইও এর ভিতরে পড়ে না, এটা একটা ই কমার্সের সার্ভিস, বাট উনি হয়তো লিখে রাখছে এক্সট্রা কিছু জিনিস। আর আমরা এই যে নিচে আসলে আরো ডিটেলস দেখতে পারি, দেখেন এই যে র‍্যাঙ্ক ম্যাথ এসইও দিয়ে উনি প্রপার সেটিং করবে। এই যে দেখেন H1 H3 এগুলো অপটিমাইজ করবে, কিওয়ার্ডের ডেনসিটি চেক করবে, দেখছেন? ফোকাস কিওয়ার্ডটা উনি টাইটেলে রাখবে, মেটা ডেসক্রিপশনে রাখবে, কন্টেন্টের বিগিনিং এ রাখবে, এগুলো তো আমরা অলরেডি রাখতেছি, তাই না? ফিক্স গুগল ক্রল এরর, এটা আসলে আমার হচ্ছে সার্চ কনসোলের কাজ, এখানকার কাজ না, উনি এমনি লিখে রাখছে। স্কিমা মার্কআপের কাজ করে দিবে, তারপরে গুগল অ্যানালাইটিক্স সেটআপ করে দিবে। র‍্যাঙ্ক ট্র্যাকিং, এটা আসলে এসইও সেটআপের কোনো কাজ না, এটা জাস্ট আপনি চেক করবেন আর কি যে র‍্যাঙ্ক করতেছে কিনা, এইসব জিনিস। কি বলতেছে, মাইগ্রেট সেটআপ ফ্রম ইউএস টু র‍্যাঙ্ক ম্যাথ। কেউ যদি ইউএসটে কাজ করে থাকে তাহলে তার সাইটটাকে সে র‍্যাঙ্ক ম্যাথে ট্রান্সফার করবে। অ্যাকচুয়ালি উনি অনেকগুলো এক্সট্রা জিনিস লিখছে যেটার দরকার নাই। হ্যাঁ, এগুলো আসলে আমার এই সাইটের কাজের সাথে হয় না, কারণ আমি র‍্যাঙ্ক ম্যাথ দিয়ে এসইও অপটিমাইজ করে দিব, মাইগ্রেশনের তো আমার দরকার নেই। হ্যাঁ, তারপরে হচ্ছে যেমন আমরা যদি নিচে আসি, এই যে কি বলে এটাকে, এই যে গুগল ম্যাপ সেটআপ, এটার দরকার নাই। তারপরে পোস্ট রিভিউ অন গুগল, এটার সাথে অন পেজ এসইওর কোনো কাজই নাই, এটা তো ভাই গুগলের কাজ। তারপরে ফেসবুক অটোমেটিক ওপেন গ্রাফ, এইটারও কোনো কাজ এখানে নাই, হুদাই লেখা রাখছে। অ্যাড ওয়াটারমার্ক টু সোশ্যাল মিডিয়া ইমেজেস, ভাই এটা কেমনে অন পেজ এসইওর কাজ হয়? এ কোন দেশি, এর দেশটা একটু দেখি, এ কি পাকিস্তানি নাকি ভাই? আচ্ছা, বাংলাদেশি। আই ডোন্ট নো সে কেন এগুলা লিখে রাখছে, বাট তারপরে দেখেন কাজ পাইতেছে, তাই না? এগুলা কিন্তু আমার অন পেজ এসইওর কাজ না, উনি লিখে বাংলাদেশ রাখছে। নাম হ্যাঁ, মিজান। বাংলাদেশ। ওনার নাম হয়তো মিজানুর। যাই হোক, উনি ম্যাক্সিমাম জিনিস একটু এক্সট্রা লিখছে ভাই, এগুলা আমার অন পেজ এসইওর সাথে কোনোভাবে রিলেভেন্ট না। মিজান। হ্যাঁ, আচ্ছা আমরা আরো কিছু দেখি। এই যে যেমন এই যে ওনারটা যেমন পারফেক্ট, ইমেজের ভিতরে যেগুলা দেখতেছি অনেকগুলাই হচ্ছে রিলেভেন্ট মনে হইতেছে। দেখেন এই যে অন পেজ এসইও অপটিমাইজেশন টার্গেটেড কিওয়ার্ডস, এটা ঠিক আছে। টাইটেল এন্ড মেটা ডেসক্রিপশন ঠিক করবে, ঠিক আছে। H1 H2 H3 ঠিক আছে। ইন্টারনাল লিঙ্কিং করবে, র‍্যাঙ্ক ম্যাথে সেটআপ করে দিবে, পারমালিঙ্ক ক্লিন করে দিবে। পারমালিঙ্কটা আমাদের প্রথম ক্লাসে আমরা করে ফেলি যখন ওয়ার্ডপ্রেস সেটআপ হয়। ইমেজের অপটিমাইজেশন করে দিবে এবং এএলটি টেক ঠিক করে দিবে, এটা আমরা শিখে ফেলছি। ইমেজ অপটিমাইজেশনটা আমাদের মোটামুটি হচ্ছে, আপনাদের কি কি দেখানো হয়েছিল ইমেজের সাইজ কিভাবে কমাইতে হয়, মনে হয় তো এটা জি শিখাইছি। ভাইয়া। সো এটা অলরেডি আপনারা শিখে ফেলছেন। সার্চ কনসোল এন্ড অ্যানালাইটিক্স সেটআপ, এগুলো আমাদের ক্লাস আছে। সার্চ ইঞ্জিন সাবমিশন, আচ্ছা এটা হচ্ছে সে সার্চ ইঞ্জিনে সাবমিট করে দিবে সাইটটাকে। এটার কাজ কি অ্যাকচুয়ালি, ওই যে সেই রিডিং সেকশনে গিয়া সে কি করবে, শুধু আমার ডিসকারেজ অপশনটা তুলে দিবে, এই সেটিংস থেকে রিডিং কাজ শেষ হয়ে গেলে ডিসকারেজ থেকে চেকমার্কটা তুলে দিবে, এতটুকুই কাজ। সো উনি যে গিগটা করছে এটা কমপ্লিটলি রিলিভেন্ট, ঠিক আছে। ওনার লেভেল টু সেলার আছেন উনি, এন্ড উনি যে কটা কথা লিখছে প্রত্যেকটাই রিলিভেন্ট, আপনার আসলে রিলিভেন্ট লেখা উচিত। ভাইয়া এখানে ব্রেড ক্রামস বলতে কি বুঝিয়েছেন উনি? ব্রেড ক্রামস, ব্রেড ক্রামসটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের দেখবেন আপনি বিভিন্ন, এই যে এটাকে বলা হচ্ছে ব্রেড ক্রামস, মানে ক্যাটাগরিটা এরকম ব্রেড ক্রামস হতে আসে, এটাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি ব্রেড ক্রাম। তো আমরা হচ্ছে অ্যাকচুয়ালি টাইটেল সেপারেটর হিসেবে আমরা যে ইয়েটা বলে, মানে যে সাইনটা আমরা ইউজ করছিলাম, আমি দেখাচ্ছি। সরি, আমার হচ্ছে র‍্যাঙ্ক ম্যাথ কই, এই যে আমার র‍্যাঙ্ক ম্যাথ, এইখান থেকে আমি টাইটেলস এন্ড মেটাতে আসি। এই যে দেখেন এখানে এটাকে বলা হচ্ছে ব্রেড ক্রামস, কেমন ডাবল সাইন। সো আপনি টাইটেল সেপারেটর হিসেবে এটা ইউজ করেন, আপনার এটা ইউজ করার দরকার নেই। এই যে এই সিস্টেমটা আসলে ইউজ করাটা উচিত না, অ্যাকচুয়াল সিস্টেম হচ্ছে এটা ইউজ করা ব্রেড ক্রামস হিসেবে, সেপারেটর ক্যারেক্টার, কেমন?
সো অনেকে আছে এটা দিতে পছন্দ করে, তাদের দেখতে ভালো লাগে, বাট অ্যাকচুয়াল টাইটেল সেপারেটর হচ্ছে এটা, আপনি এটা ইউজ করবেন অলওয়েজ। সো এটাও কিন্তু আমরা করে ফেলি, কেমন? সো এই টোটাল জিনিসগুলাই কিন্তু আপনারা অলরেডি শিখে ফেলছেন, এন্ড এটা একদম প্রপার রিলেভেন্ট। উনি যে গিগটা করছে কই জানো, এটা প্রপার রিলেভেন্ট। আমরা একটু দেখি উনি কোন কান্ট্রির। উনিও বাংলাদেশের, বাহ ভালো লোক, উনি হয়তো প্রপার ওয়েতেই শিখছে। যাক, সো ডিটেলস হচ্ছে কি, একটা জিনিস একটু মাথায় রাখবেন, আপনি গিগ দেখে কনফিউজড হওয়ার কিছু নাই। হ্যাঁ, গিগের ভিতরে দুনিয়ার হাজার কথা লেখা থাকতে পারে ভাই। যে যেভাবে যার ক্লায়েন্টরে ক্যাচ করে নিয়ে আসতে পারতেছে এটা তার পার্সোনাল ব্যাপার। আপনি অলওয়েজ চিন্তা করবেন আপনারটা, আপনি কি কি কাজ পারেন এবং আপনি আপনার গিগে কি কি কাজ দিবেন এটা আপনি লিখে রাখেন। এখন ধরেন এই একজন লোক উনি একটা কথা লিখা রাখছে, এর জন্য আপনি কি করবেন, আপনার গিগে আপনি ওই কথা লিখে রাখবেন? ভাই এটা লিখে রাখার দরকার নেই, কারণ আপনি যেটা পারবেন না সেটা আপনার লিখে রাখার তো দরকার নেই, এবং যেটা রিলিভেন্ট না সেই কাজ কেন করবেন? ধরেন এই যে একটা র্যাঙ্ক ম্যাথের এসইও করে দিবেন, আপনি $25 নিচ্ছেন, and $25 আপনি তো দুনিয়ার সার্ভিস দিয়ে লাভ নেই। এই যে দেখেন উনি তো আরো কম দেয়, উনি বেটার লিখা রেখে উনি $25 দিতেছে, আর উনি দেখেন উল্টা পাল্টা দুনিয়ার সব জিনিস লেখা সেল করতেছে, বেসিক প্রাইসটা কি $10। সো এমন দেখেন ওনার এই গিগের উপরে কাজ আসছে মাত্র 4টা, আর উনি দেখেন প্রপার লিখে রাখছে ওনার এই গিগের উপরে কাজ আসছে 119টা। সো ব্যাপারটা বুঝতেই পারতেছেন যে আপনি রিয়েল কথা লিখে রাখেন, রিয়েল সিনারিওটা শো করেন, আপনার অর্ডারও বেশি আসবে, কাজও আপনার কম হবে, আপনার ইনকামটাও বেশি হবে। আর এরকম উল্টাপাল্টা জিনিস লিখে রেখে আসলে লাভ নেই, বুঝতে পারছেন? কারণ আপনি টাকা অনুসারে আপনি কাজ করবেন, দুনিয়ার সব কাজ করে আপনি $10 নিয়ে আসলে করবেন কি? এন্ড দেখেন ওনার অর্ডারের সংখ্যাও কিন্তু কম, উনি মাত্র 4টা অর্ডার পাইছে এই গিগের এগেনস্টে, আর এই পার্সনটা দেখেন উনি 119টা অর্ডার পাইছে। তো দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা খুব ভালো মানের সেলার আছে এরা জিনিস যেটা লিখে এক্স্যাক্টলি ওই জিনিসটাই ওনারা করে। ক্লিয়ার? আমরা যদি আরেকটু বড় কোনো গিগ যদি পাই দেখি, সবাই মোটামুটি কাজ পায় এইসব টপিকের উপরে। বাইরে গিগের কোনো শেষ নাই, দুনিয়ার সব মানুষ অন পেজ এসেও গিগ করতেছে। এই যে দেখেন উনি 27টা সেল করছে, তারপরে উনি 21টা সেল করছে, এটা যেমন 49টা আছে। তো আমরা এটাও দেখতে পারি চাইলে। এই একজন আছে দেখেন, সব রিলেভেন্ট গুলাই লিখে রাখছে, এরকম রিলেভেন্টই লেখা উচিত। সাইট ম্যাপ করবে, সোশ্যাল প্রিভিউ এর দরকার নাই, পিং সার্চ ইঞ্জিন, গুগল ইন্ডেক্সিং এপিআই, অটোমেটেড ইমেজ এসইও, অ্যাডভান্স 404 মনিটর, বাইরে ভাই কত কিছু লিখে রাখছে। লোকাল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটা আসলে আমার অন পেজ এসইওর কাজই না। অ্যাডভান্স রিডাইরেকশন ম্যানেজার, ওই রিডাইরেকশনের যে একটা সুইচ ছিল মনে আছে যেটা আমরা অফ রাখছিলাম, এইটা উনি অন করে দিবে আর কি, এই আর কিছু না। গুগল অ্যানালাইটিক্স ইন্টিগ্রেট করে দিবে, যেটার ক্লাস আমাদের সামনে আছে। এলএসআই কিওয়ার্ড টুল ইন্টিগ্রেটেড, এটা কিওয়ার্ড টুল ইন্টিগ্রেট মানে ওয়ার্ড টুল ইন্টিগ্রেটেড না লিখে ওনার উচিত ছিল যে এলএসআই কিওয়ার্ড অপটিমাইজেশন করে দিবে, তাইলে রিলিভেন্ট হইতো, এটা একটু ভুল লিখে রাখছে। র্যাঙ্কিং কিওয়ার্ড ফর পোস্টকে অপটিমাইজ করে দিবে, অপটিমাইজ আপ টু টপ 5 কিওয়ার্ড, 5টা কিওয়ার্ডের জন্য অপটিমাইজেশন করে দিবে, অ্যাডভান্স অ্যানালাইসিস দেখাবে, ট্র্যাক কিওয়ার্ড র্যাঙ্কিং, কিওয়ার্ডের র্যাঙ্কিং হচ্ছে ট্র্যাক করে দেখাবে। উনিও এক্সট্রা অনেকগুলা কথা লিখছে যেটা আসলে অন পেজ এসইওর সাথে রিলেভেন্ট না, বাট হ্যাঁ আবার ম্যাক্সিমাম জিনিস হচ্ছে লিখে রাখছে যে অ্যাডভান্স স্কিমা আছে, সার্চ কনসোলের ইন্টিগ্রেশন আছে, তারপরে অ্যাড নলেজ গ্রাফ মেটাডাটা, এই নলেজ গ্রাফ, লোকাল সার্চ, এগুলো হচ্ছে সব লোকাল এসইওর কাজ, এগুলো অন পেজ এসইওর কাজ না, ওনারা এখানে লিখে রাখছে হুদাই। যাক, সো এখানে অনেকগুলা পার্ট উনি এক্সট্রা লিখে রাখছে যেটা আসলে আমাদের অন পেজ এসইওর ভিতরে পড়ে না, অন পেজ এসইওর ভিতরে ভাইয়া যেগুলো লোকাল পড়ে সেগুলো আমরা এসইওটা করি। কি তাহলে? একটা হচ্ছে অফ পেজ জানি, অন পেজ জানি, লোকালটা কি তাহলে আবার? লোকালি র্যাঙ্ক করানোর জন্য, যেমন দেখবেন আপনি গুগলে এসে যদি সার্চ দেন, এটা অ্যাকচুয়ালি ওয়েবসাইটের কাজই না, এটা টোটালি বাইরের কাজ। ধরেন আমি এখানে লিখলাম রেস্টুরেন্টস নিয়ার মি, এই কথাটা যখন আমি লিখতেছি এখানে দেখেন এই যে কতগুলা আমার হচ্ছে ডিটেলস দেখাচ্ছে, এইগুলো হচ্ছে লোকাল এসইওর কাজ। ক্লিয়ার? সো এইটা উনি করে দিবে, এটা ওয়েবসাইটের কোনো কাজই না, সো এটা আমার অন পেজ এসইওর সাথে মোটেও রিলেভেন্স না। অনেকে লিখে রাখছে এই জন্য উনি হয়তো এটা লিখে রাখছে, বাট এটা আমার ওয়েবসাইটের কোনো কাজই না। ওকে, সো অ্যাকচুয়াল ফ্যাক্ট হচ্ছে যে আমরা যেটা রিলিভেন্ট যেটা আমরা দিব সেটাই লিখে রাখবো, এক্সট্রা অনেকে অনেক কিছু লিখতে পারে, এগুলো দেখে এত ভয় পাওয়ার কিছু নেই। ওকে,
ভাইয়া বুঝলাম যে আমরা সবকিছু কাজ করলাম, তখন জি। আমি কিভাবে কনফিডেন্ট হব ইন দ্য বিগিনিং যে আমি কাজটা প্রপারলি করেছি, এবং বায়ার কিভাবে বুঝবেন যে না, তাকে আমি কিভাবে প্রুফ দিব যে না, কাজটা 100% করা হয়েছে? আপনি এই যে স্কোর দেখায় দিবেন, যেমন আমরা যে একটু আগে অপটিমাইজেশন করছি, আপনি অপটিমাইজেশন করে আপনাকে যে কটা পেজের জন্য সে কাজ দিবে বা যে কটা পোস্টের জন্য এসইও করার কাজ দিবে, আপনি এই যে এসইও এইখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন, ঝামেলা শেষ। স্ক্রিনশটটা তাকে দেখায় দিবেন যে এই যে আপনি এই কিওয়ার্ডটা দিছিলেন, এই কিওয়ার্ডের এগেইনস্টে আমি দেখেন অপটিমাইজ করছি, এই যে আপনার স্কোর। সিম্পল। বা ওনাকে বলবেন আপনি আপনার ওয়েবসাইটে ঢুকেন, পোস্টগুলোর এগেইনস্টে যান, দেখেন আপনার এসইও ডিটেইলস এর এগেইনস্টে প্রত্যেকটা পোস্টের এগেইনস্টে আপনি স্কোরগুলো দেখেন এবং প্রত্যেকটা পেজের এগেইনস্টে স্কোর দেখেন। সিম্পল, ইজিয়েস্ট ওয়ে সবচাইতে। আপনি কাজ করছেন কি না এটা একদম 1 সেকেন্ডেই প্রুফ হয়ে যাবে। তাহলে ভাইয়া গিগ গুলো কি প্রতিটা পেজের জন্য আলাদা আলাদা করে হবে, নাকি না না, সব এটা মিলে একটা হচ্ছে কাজ? এটা এটা হচ্ছে পুরাটা ওয়েবসাইটের জন্যই একটা কাজ হয়। অ্যাকচুয়ালি জিনিসগুলো কেমন, আপনি কত ডলারের জন্য কয়টা পেজ অপটিমাইজ করবেন এটা আপনি বলে দিবেন। যেমন দেখেন উনি $5 জন্য 5টা পেজের অপটিমাইজেশন করে দিবে। স্ট্যান্ডার্ডে আসি উনি $20 জন্য 20টা পেজের অপটিমাইজেশন করে দিবে। প্রিমিয়ামে আসি উনি $40 জন্য 30টা পেজের অপটিমাইজেশন করে দিবে। বুঝতে পারছেন ব্যাপারটা কেমন? এটা আপনি এখানে বলে দিতে পারেন আপনার প্যাকেজগুলোর ভিতরে যে আপনি কত ডলারের জন্য কয়টা পেজের অপটিমাইজেশন করবেন বা কয়টা পোস্টের অপটিমাইজেশন করবেন। ক্লিয়ার আপু? জি, থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম। সবাই কি বুঝতে পারছি না বুঝি নাই? আর সাইড ম্যাপটা আর একটু বলেন স্যার। সাইট ম্যাপটা হচ্ছে জাস্ট আপনার ওয়েবসাইটের একটা হচ্ছে এটাকে কি বলে সূচিপত্রের মতো, হ্যাঁ। সো আমাদের কাজ হচ্ছে এই সাইট ম্যাপ, এই যে আমরা যখন আমাদের জেনারেল সেটআপটা করছিলাম তখন আমরা কি করছি, আমাদের এই সাইট ম্যাপটা আমরা অন করে দিছি, হ্যাঁ। এই যে দেখেন আমাদের একটা এক্সাম্পল সাইট ম্যাপ তৈরি হয়ে গেছে। আমরা যদি এই সাইট ম্যাপে যাই তাহলে এই যে দেখেন সাইট ম্যাপে কি দেখা যায়, এই যে দেখেন পোস্টের জন্য সাইট ম্যাপ তৈরি হয়েছে, পেজের জন্য তৈরি হয়েছে, ক্যাটাগরির জন্য। যেমন ধরেন আমরা যদি পেজের জন্য যাই, এই যে দেখেন এখানে আমার পুরো সূচিপত্রটা চলে আসছে। আমার ওয়েবসাইটে কি কি পেজ আছে দেখেন, আমি যদি একটু দেখি আমার ওয়েবসাইটে কয়টা পেজ আছে তাইলে বুঝতে পারবেন। দেখেন আমার পেজে কি কি আছে, হোম, অ্যাবাউট, সার্ভিস, সার্ভিসের আন্ডারে ফেসবুক, ইনস্টাগ্রাম, ব্লগ, কন্ট্যাক্ট। আর এই যে দেখেন একটা সাইট ম্যাপ তৈরি হয়েছে, এই যে দেখেন হোম পেজটা আসছে, ব্লগ পেজ, অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজ, ইনস্টাগ্রাম মার্কেটিং, ফেসবুক মার্কেটিং এন্ড সার্ভিস। সবগুলো পেজ এখানে একটা লিস্ট আকারে দিয়ে দিছে না? এইটাকেই বলে সূচিপত্র। এই সূচিপত্রটাই হচ্ছে তৈরি করাটাকেই সাইট ম্যাপ বলে। বুঝতে পারছেন? জি স্যার। ওকে। আর স্যার ওই যে ওয়েবসাইটে মাঝে মাঝে অ্যাডমিন করে দেয় কিভাবে স্যার, এটা একটু দেখান। এই যে ইউজার আছে, এই ইউজারে আসবেন, আসার পরে এই যে অ্যাড নিউতে ক্লিক করবেন। অ্যাড নিউতে ক্লিক করে তার ইউজার নেম দিবেন, তার জন্য একটা ইমেল দিবেন, ফার্স্ট নেম লাস্ট নেম, তারপরে কোন ওয়েবসাইটের জন্য অ্যাক্সেস দিতেছেন সেই ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিয়ে দিবেন, তার একটা পাসওয়ার্ড জেনারেট করে তাকে দিয়ে অ্যাড নিউ ইউজার। এখন এইখানে দেখেন সাবস্ক্রাইবার আছে, কন্ট্রিবিউটর আছে, অথর আছে, অ্যাডমিনিস্ট্রেটর আছে। অ্যাডমিনিস্ট্রেটর চুজ করে তাকে অ্যাজ এ নিউ ইউজার হিসেবে এখান থেকে অ্যাক্সেস দিয়ে দিতে পারবেন। ওকে স্যার। আর কি কি কোশ্চেন আছে বলে ফেলেন। আর কি কি আছে বলেন, কোনো কোশ্চেন থাকলে বলে ফেলেন। স্যার ইউজ এসইও দিয়ে যদি করতে বলে তাই ওগুলোকে একই সেই রকম, একই রকম। জি জি, একই রকম। ভাইয়া সব কাজ হওয়ার পর, অন পেজ এসইও, অফ পেজ এসইও, সবকিছু হওয়ার পর গুগলে এটা শো করতে কতদিন সাধারণত সময় লাগে? সরি ভাই, এই টাইপের কোয়েশ্চেন মনে হয় আমি আগেও একবার করেছিলাম। সমস্যা নেই। ব্যাপারটা হচ্ছে কি আপু, গুগলে কতদিন সময় লাগবে এটা আসলে ডিপেন্ড করে গুগলের ইন্ডেক্সিং এর উপর, হ্যাঁ।
গুগল ইন্ডেক্স করতে নর্মালি একটা নতুন কন্টেন্ট যদি পাবলিক করা হয় তাহলে একটা কন্টেন্টকে সে ইন্ডেক্স করতেই মিনিমাম 2 মান্থ সময় লাগতে পারে। আবার এমনও হতে পারে যে আপনি কন্টেন্টটা আজকে পোস্ট করছেন, হয়তো এটা 10 দিনের ভিতরে ইন্ডেক্স হয়ে গেছে। ইন্ডেক্সিংটা হয় শুরুতে, ইন্ডেক্সিং হওয়ার পরে এটা গুগলে দেখাবে নাকি গুগলের ফার্স্ট পেজে দেখাবে এটা ডিপেন্ড করে আপনার কাজের উপর। গুগলে আপনি ইন্ডেক্স হওয়ার পরপরই দেখতে পারবেন, বাট এটা ফার্স্ট পেজে আসবে কিনা সেটা ডিপেন্ডস অন ইওর অপটিমাইজেশন এন্ড এসইও টাস্ক যেগুলো আপনি করছেন আর কি। তো এগুলো যদি বেটার করেন তাহলে ফার্স্ট পেজে আসবে আস্তে আস্তে, আর যদি বেটার না করে থাকেন তাহলে ওই যে হয়তো আপনার হচ্ছে ধরেন 3 নাম্বার পেজ বা 4 নাম্বার পেজে হয়তো সে থাকবে এরকম। সো গুগলে দেখানোটা এটা অনেক বেশি টাইম কনজিউমিং না, এটা ভেরি সুন গুগলে দেখাবে। বাট যদি বলেন ফার্স্ট পেজে কবে দেখাবে তাহলে ভাই এটা ডিপেন্ডস অন আপনার অপটিমাইজেশন, আপনি কতটুকু ভালো অপটিমাইজ করতে পারছেন, কি কি আপনার হচ্ছে কাজ আপনি করছেন ঠিকঠাক ভাবে এসইওর যে সেইগুলোর এগেইনস্টে আপনার রেজাল্টটা আসবে আর কি। এটা ফার্স্ট পেজে থাকবে না, কোন নাম্বার পেজে আছে সেই পেজে থাকবে। আশা করি বুঝতে পারছেন আপনি। আচ্ছা আকাশ ভাই, আমার একটা বিষয় প্রশ্ন ছিল, সেটা হলো আমরা তো এটা দেখলাম একটা ব্লগ বা পোস্ট লেখার ক্ষেত্রে আমরা এসইও করলাম। হুম, এখন যদি ধরেন নর্মালি আমি ধরেন ডিজিটাল মার্কেট হিসেবে আমি নিজের একটা ওয়েব পেজ দাঁড় করাচ্ছি। হুম, এখন ওয়েব পেজের ফ্রন্ট পেজে যে জিনিসগুলো থাকে যে আমি কি কি সার্ভিস দিব অথবা কেন আমাকে বেছে নেওয়া হবে, হুম, হুম। ওইগুলোর ক্ষেত্রে এসইও কি 82% উঠবে? কারণ ওগুলো তো ছোট ছোট লেখা হবে হ্যাঁ, এবং এইখানেই তো আপনার কাজ থাকবে, তখন আপনি এরকম নিচে এক একটা পোর্শন দিবেন। আপনি এইখানে একটা টাইটেল দিতে পারেন হোয়াই চুজ মি, এটা হুম, দিয়ে হুম। আপনি বড় একটা কন্টেন্ট লিখে দেন, সমস্যা কোথায়? তখন রিডমিতে ওকে আমি রিডাইরেক্ট করে হ্যাঁ, অন্য একটা পেয়ে যাবে না? হ্যাঁ, 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 হ্যাঁ। না, 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 সেক্ষেত্রে এই রিডমি না ভাই, এটা না, আচ্ছা, এটা তো ব্লগ। হ্যাঁ আমি হ্যাঁ বলতেছি যেমন ধরেন এখানে কি লেখা আছে, হোয়াট ক্লায়েন্ট সে অ্যাবাউট মি, তো এখানে হ্যাঁ আপনি হ্যাঁ রিভিউ গুলা দিছেন। আমি হুম, এখানে একটা দিলাম, এই যে ধরেন এই যে অ্যাবাউট মি দিয়ে একটা সেকশন দিছি। তো হ্যাঁ এখানে তো চাইলে আমি আরো অনেক বড় কন্টেন্ট লিখতে পারি, আমি তো ছোট লিখছি। তো হুম, আমি হুম, এখানে কন্টেন্টের ভিতর লিখে সেখানে অপটিমাইজ করব। আবার ধরেন এই যে এখানে লেখা আছে হোয়াই চুজ মি, আমি হুম, এখানে হুম। হয়তো টাইটেল দিয়ে রাখছি, আপনি এখানে ডিরেক্ট কন্টেন্ট দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনি কন্টেন্ট দিয়ে দিও এটা বানাইতে পারেন, কোনো প্রবলেম না। আপনি সেক্ষেত্রে হোম পেজ পেজেই কন্টেন্ট রাখতে পারেন অনেকগুলা, কোনো সমস্যা নেই। বা আপনি অ্যাবাউট পেজে কন্টেন্ট রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি সব পেজে কন্টেন্ট রাখতে পারেন, এটা ডিপেন্ডস অন ইউ, আপনি কত বড় কন্টেন্ট রাখবেন, কত ছোট কন্টেন্ট রাখবেন। আর কন্টেন্ট লিখলে তো আপনি সেটাকে অপটিমাইজ করার অপশন পাচ্ছেনই, কোনো সমস্যা নেই। সেটাই ভাই। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। ওয়েলকাম। জি, আর কি কোশ্চেন আছে করে ফেলি আজকের ক্লাস নিয়ে? আমাদের ওয়েবসাইটে কি আমরা এখন কন্টিনিউ কন্টেন্ট লিখবো নাকি? লিখেন, যদি আপনার লিখতে পারেন, আপনি যদি অপটিমাইজ করে লিখতে পারেন, আমার তো কোনো সমস্যা নেই, আপনার ওয়েবসাইট যত মন চায় তত লিখবেন। না, তারপর একটা পরামর্শ আছে না স্যার আপনার? আপনি প্রপারলি লিখেন, কোনো সমস্যা নেই। আকাশ ভাই, আরেকটা বিষয়টা কথা ছিল, এটা হলো মানে টপিকের বাইরে আর কি। আশা করি মানে যদি কেউ প্রশ্ন করা হয় তবেই হবে। সেটা হলো আকাশ ভাই, সামনে রোজা চলে আসছে, তো আমরা তো আবার তারাবি পড়বো, তারাবির টাইমিংটা তো ক্লাস আওয়ারের সাথে হয়ে যাচ্ছে, ক্ল্যাশ করে যাচ্ছে। এই ক্ষেত্রে কি এটা আপনার থেকে ইশিখন থেকে ডিরেকশন দেয়া হবে আপনাদের রোজার আগে আগে, সমস্যা নেই, এটা নিয়ে অরিড হইতে হবে না। মানে আশা করি ইশিখন আপনাদেরকে একটা ডিরেকশন দিবে। আপনাকে আপনার টাইমিং পাবো কিনা এই জন্য আর কি আপনাকে আগে জিজ্ঞেস করা, কারণ আপনি তো ব্যস্ত থাকেন, সেই ক্ষেত্রে ওরা টাইম করলে আপনাকে পাওয়া যাবে কিনা। আম, ব্যাপারটা হচ্ছে কি ভাইয়া, দেখেন ব্যস্ততা 2-3টা রিজনে হইতে পারে, হুম, ক্লাস অফ হয় এটাও 2-3টা রিজন হইতে পারে। সবসময় যে শুধু আমার কারণে ক্লাস অফ হয় এটাও আবার ভাইবেন না, অনেক সময় অথরিটির ডিসিশনের কারণেও ক্লাস অফ থাকে। হ্যাঁ, আচ্ছা আমরা অ্যাজ এ মেন্টর হিসেবে আমরা চেষ্টা করি যত কম অফ রাখা যায়। অথরিটি না বলা অবধি আমরা নিজেরা তো কখনো ক্লাস অফ করি না, আমাদের নিজেদের পার্সোনাল ইস্যুর জন্য আমরা ক্লাস সচরাচর অফ করি না, খুব কম এটা। মানে ভাই, তো আমরা চাচ্ছি আপনার সাথে কন্টিনিউ করতে আর কি হ্যাঁ, এই। আমি তো অবশ্যই কন্টিনিউ, আপনাদের ব্যাচ যেহেতু শুরু আমার দ্বারা হয়েছে, শেষ আমি করব। বাট আপনাদের ফ্রিল্যান্সিং এর ক্লাস কিন্তু আবার আমি নিব না, ঠিক আছে? সো আচ্ছা ফ্রিল্যান্সিং এর ক্লাসগুলো হচ্ছে ফ্রিল্যান্সিং এর উপরে যিনি মাস্টার আছেন তিনি নিবেন, আচ্ছা। বুঝতে পারছেন? সো ফ্রিল্যান্সিং এর মানে এখানে সিস্টেমটা হচ্ছে কি ভাই, যার যেখানে অভিজ্ঞতা বেশি তাকে দিয়ে সেটা নেওয়া হয়। আমি ফ্রিল্যান্সিং করি ঠিক আছে, আমি হয়তো একটা মার্কেট প্লেসে কাজ করি, অনেক আচ্ছা অনেকে আছে যারা হয়তো 3-4টা মার্কেট প্লেসে কাজ করে বা 3-4টা মার্কেট প্লেস নিয়ে তাদের ভালো নলেজ আছে। তো তাদেরকে হচ্ছে আপনাদের দেয়া হবে, তারা হচ্ছে আপনাদের মার্কেট প্লেসের ক্লাসগুলো নিবে। আমি হয়তো ফাইবারের উপর আপনাদের একটা ক্লাস নিব,
তো আপনাদের হয়তো আই গেস 28 বা 26 এরকম ক্লাস হওয়ার কথা, এই প্রত্যেকটা ক্লাস আমি নিব, আর এরপরে ফ্রিল্যান্সিং এর ক্লাসগুলো হচ্ছে আপনাদের অন্য মেন্টর নিবে। সো আপনাদের রোজা শুরু হবে কত তারিখ থেকে ভাই? এপ্রিলে না? এপ্রিল 3 তারিখ থেকে ভাই। এটা হচ্ছে মার্চ, জি মানে নেক্সট মাসের 3 তারিখ থেকে রোজা শুরু হয়ে যাবে? জি ভাই। আচ্ছা, তাহলে তো অনেক কাছে চলে আসছে, তার আগে তো আপনাদের কোর্স শেষ হবে না। সমস্যা হ্যাঁ। নাই, আশা করি আমরা চেষ্টা করব যে একটা কমফোর্টেবল টাইমে, যে টাইমটাতে আপনাদের নামাজ নিয়েও ইস্যু হবে না আপনাদের, এবং হচ্ছে আপনারা ক্লাসও করতে পারবেন, সেইভাবে হয়তো ওনারা ব্যবস্থা করবেন। জি ভাই, থ্যাংক ইউ ভাই এটার জন্য ভাই। জি, ওয়েলকাম ভাইয়া। ওকে, যদি কোশ্চেন না থাকে তাহলে আজকে আমরা এই পর্যন্ত স্যার। রাখতেছি। জি হ্যালো, আজকে যে র্যাঙ্ক ম্যাথ দিয়ে আমাদের কি এখন একটা কন্টেন্ট লিখতে হবে এইভাবে নাকি? ভাই, র্যাঙ্ক পেন দিয়ে তো আপনি কন্টেন্ট লিখতেছেন না, র্যাঙ্ক পেন দিয়ে আপনি অপটিমাইজ করেন। অপটিমাইজ র্যাঙ্ক পেন আপনাকে প্রবলেম গুলো দেখায়, আপনার কন্টেন্টে কি কি প্রবলেম আছে। না না, আমি একটা কন্টেন্ট লিখলাম ওয়েবসাইটে, এরপর ওইটা দিয়ে আস্তে আস্তে সলভ করবো না? হ্যাঁ হ্যাঁ, জি জি জি, জি জি। ওকে, সো তাহলে আজকে আমরা এই পর্যন্ত থাকতেছি। সবাই ভালো থাকবেন। গুড নাইট এভরিওয়ান। Good night, sir.